আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একটু লেট হওয়ার জন্য দুঃখিত। আসলে আমার এক ছোট ভাই আসছিল, ওকে যাইতে যাইতে কিছু আর কি কথা শোনাইলাম, তো এই কথা শোনাইতে যে একটু সময় লেগে গেল। কথাগুলো আপামর জনসাধারণ সবার জন্য, যারা আসলে জব সিকার আছেন তাদের যে কথাগুলো শোনাই, ওকে ইন্ডিভিজুয়ালি ওই কথাগুলো শোনাইলাম। তো সবাই ঠিক মতো শুনতে পারতেছেন কিনা একটু রেসপন্স করবেন। 1 মিনিট একটু কথা বলি। লাইফের এই গোল্ডেন সময় দাঁড়িয়ে অনেকে বুঝতে পারে না যে সময়ের গুরুত্ব কি। আমার আসো, তুমি কিছু বলবা? আসো, তুমি কি এখানে লিখবা? তুমি কি এখানে লিখতে চাও? আসো। একটা ছড়া বলতে হবে। তুমি কি একটা ছোট্ট একটা ছড়া বলতে পারবা? হ্যাঁ, লিচু ছড়াটা একটু বলো। আমার মেয়ে চলে আসছে, একটু ছড়া বলবে। লিচু ছড়াটা একটু বলো, তাহলে তাহলে তোমাকে লিখতে দেবো। বলো। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল না। ঠিক আছে, আমাদের ডাল কুকুরে বলো। বাবুদের তাল পুকুর এখানে দেখে বলতে হয়। লিচু চোর লিখেছে কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সিকিবাস করলো তালা বুড়ি থাম একটু ডালা পুকুরের ওই গাছে না লিচু এক গাছ আছে না হেঠানা আসতে গিয়ে এক বড় কাশতে গাছ দিয়ে ঝরেছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরার জন্যে পড়েছি সরার জন্যে পড়বে পর মাহি ডালা। বলো বলো। বাবুদের তাল পুকুরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ক্লাস নিব এখন। তো ঠিক আছে, আজকে এখন ক্লাস নেই, আর পরে আবার বলিও। ঠিক আছে, তোমার এটা কিন্তু কম্পিউটার রেকর্ড হয়ে ঠিক আছে, তোমাকে আমাকে পরে আবার শোনাবো। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। সবাই দেখতেছে, সবাই তোমাকে দেখতেছে। আল্লাহ, এটা দুষ্টামি করে না, দুষ্টামি করে না। এই যে এখানে বলো বলো যে আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আমার জন্য দোয়া করিয়েন। বলো আমার জন্য সবাই দোয়া করিয়েন। জোরে বলো, এত শরম পাইলে তো হবে না। বলো আমার জন্য দোয়া করিয়েন। ঠিক আছে, যাও। যাই, ছোট মেয়ে চলে আসছে তো ক্লাসে, একটু ভাবলাম ততক্ষণে জয়েন করেন আপনারা। ও আমার ছোট মেয়ে, কে যেন বলছে, অনুকূল ঘোষ। ওরা এই ছড়াগুলো, বড় বড় ছড়াগুলো সম্পূর্ণ মুখস্থ করছে আবৃত্তি করে। তো যাই হোক, আমরা আজকে সম্ভবত ক্লাস নিব। হ্যাঁ, এই টপিকের প্রথম একটা ক্লাস ইউটিউবে আপলোড দিছিলাম। এছাড়া আমাদের পুরাতন অ্যানালগ বোর্ডের ক্লাসগুলো ছিল, যাদের প্রয়োজন বা যাদের সমস্যা আছে তাদেরকে দেখতে বলছিলাম। তো আমরা আজকে সম্ভাব্যতা টপিকটা শুরু করব, চেষ্টা করবো যতদূর আগানো যায়। আপনারা কি ফুল এনার্জি নিয়ে ক্লাস করতে আসছেন? শুক্রবারে হোক বা যে কোনো দিন অতিরিক্ত ক্লাস নিলে অনেকে ক্লাসে উপস্থিত থাকেন না, তার মানে শিডিউল বিপর্যয় নাকি? শিডিউল মিলে না হয়তো বা। শুরু করা যায় নাকি? ওকে, তো সম্ভাব্যতা জিনিসটা কি? এই সম্ভাব্যতার ইংলিশ হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে পসিবিলিটি। ঠিক আছে, তো প্রবাবিলিটি হচ্ছে যে ম্যাথমেটিক্সের ওই ব্রাঞ্চ যেখানে কোনো কিছু হওয়া বা না হওয়ার কতটুকু সুযোগ আছে সেটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। তো এই কোনো ইভেন্ট, ঘটনা বা ঘটনা ঘটার পসিবিলিটি, তাই হচ্ছে প্রবাবিলিটি। এই অধ্যায়ে আমরা দেখবো যে প্রশ্নের আইটেমগুলো দেখতেছি, সেটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি আমাদের সম্ভবত সাধারণ প্রশ্ন, মানে বেসিক কিছু প্রশ্ন আছে, এগুলো পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে, তবে অনেকগুলো ছোট ছোট পরীক্ষায় কিছু বেসিক প্রশ্ন দিয়ে দেয়।
আর মুদ্রা সম্পর্কিত প্রশ্ন, ছক্কা সম্পর্কিত প্রশ্ন, তার সম্পর্কিত প্রশ্ন, সম্ভাব্যতা সূত্র প্রয়োগের সমাধান, বল সংক্রান্ত সম্ভাব্যতা, সংখ্যা, সমাবেশের সূত্রের মধ্যে সমাধান। এই সম্ভাব্যতা সমাবেশের সূত্রের প্রয়োগ আছে, আর সম্ভাব্যতার বিবিধ প্রশ্ন। এই অধ্যায়টা খেয়াল করেন, আপনারা যারা পুরো কোর্সের ক্লাসটা করে আসতেছেন দেখবেন যে কোথাও আপনাদের এত বেশি কঠিন লাগে নাই। দ্বিঘাত সমীকরণে একটু কঠিন লাগছে, সম্ভাব্যতার প্রশ্ন মানে বিন্যাসের প্রশ্নের দ্বিতীয় ক্লাসে কঠিন লাগছে, দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে, সমাবেশের তৃতীয় ক্লাসে কঠিন লাগছে। এই সম্ভাব্যতারও দেখা যাবে দ্বিতীয় আর তৃতীয় ক্লাসে কঠিন লাগবে, অসমতারও তৃতীয় ক্লাসে কঠিন লাগবে। আর কারণ কি? কারণ হচ্ছে যে এই টপিকগুলোর সাথে অনেকে অনেক লম্বা সময় মানে অনেকে আজীবনে কখনো পড়ে নাই, অনেকে আছে কখনো রিডিং দু একটা প্রশ্ন আসছে সামনে পড়ছে, মানে বেসিক গুলো জানা নাই, এই কারণে কিন্তু কঠিন লাগতেছে। এরকম না যে এই জিনিসগুলো অনেক কঠিন, ঠিক আছে? যেহেতু আর সচরাচর আমরা এই টপিকগুলো পড়ালেখা করি না, এই কারণে একটু কঠিন লাগাটাই স্বাভাবিক। তবে খেয়াল করবেন যে আমরা যে হায়ার ম্যাথের যে কয়েকটা টপিক করতেছি, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা, এই টপিকগুলো থেকে 3 নাম্বার থাকবে। পুরো পাটিগণিতের উপর বিসিএস এ 3 নাম্বার, আর এই 4টা টপিক করলে 3 নাম্বার পাওয়া যাবে। তাহলে টপিকটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকবারে কিন্তু 3টা করে প্রশ্ন আসছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, অসমতা থেকে। আপনার 35তম বিসিএস থেকে পরবর্তী 10টা 11টা বিসিএস যে হয়ে গেছে এসএস 40তম পর্যন্ত, দেখবেন যে বিন্যাস, সমাবেশ, অসমতার উপর 3টা প্রশ্ন আসছে। তার মানে এই 3টা টপিকের মানে সরি 4টা টপিকের 10 থেকে 12টা ক্লাস ভালো করে ক্লিয়ার করলে আশা করা যায় 3 নাম্বার পাওয়া যাবে, যেটা পাটিগণিতের এই 3 নাম্বার কভার করার জন্য অনেকগুলো ক্লাস করা লাগে। তো সিলেবাসের সাথে রিলেটেড জিনিসের তো গুরুত্ব দিতেই হবে। আচ্ছা, আসি তাহলে প্রাথমিক আলোচনা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা প্রায় সম্ভাবনা ব্যবহার করে থাকি, এগুলো দেওয়া আছে। সম্ভাবনার সঙ্গে কোনো ঘটনার সম্বন্ধে নিশ্চয়তার মাত্রার গাণিতিক পরিমাপ হলো সম্ভাবনা। কোন একটি ঘটনার সম্ভাবনা ওই ঘটনা অনুকূল ও মোট ফলাফলের উপর নির্ভরশীল। সম্ভাবনা হচ্ছে একটি আপেক্ষিক অনুপাত বা 0 থেকে 1-এর মধ্যে বিদ্যমান থাকে। এই অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ আর কি। সম্ভাবনা একটা ভগ্নাংশ যেটা 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে। কোন ঘটনা ঘটার কতটুকু নিশ্চয়তা তার গাণিতিক পরিমাপকের একটি এই ঘটনাটি ঘটার সম্ভাবনা বলে। সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু শব্দের ধারণা। আচ্ছা, এই কিছু শব্দ এটা ধারণা থাকলে ইংলিশ টার্মে সুবিধা হবে। যেমন দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা মানে কি? কোনো কিছু দেখে নিশ্চিতভাবে নেওয়া যাবে না, অনিশ্চয়তার সাথে নিতে হবে। ঘটনা, একটা ঘটনা এই পরীক্ষার ফলাফল বা ফলাফল সমাবেশকে ঘটনা বলে। যেমন হচ্ছে যে একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 3 পাওয়ার একটা ঘটনা, ঠিক আছে? অনুকূল ফলাফল মানে আমি যদি বলি যে জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, এখন জোর বিজোর সবগুলো মিলে হচ্ছে টোটাল ঘটনা। আর যদি বলি জোর পাওয়ার সম্ভাবনা, তখন হচ্ছে কি যে আমার অনুকূলে সম্ভাবনাটা হবে জোরের দিকে। নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস হচ্ছে সর্বমোট ফলাফল, আর নমুনা বিন্দু এই বিষয়গুলো লেখা আছে এখানে। দেখেন, কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। মানে সবগুলো সম্ভাব্য যতগুলো ফলাফল হতে সুযোগ আছে। একটা মুদ্রা নিক্ষেপ করে 2টি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, যথা হেড ও টেল। এখন এস দ্বারা এই পরীক্ষণের ফলাফল সেটকে সূচিত করলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু হেড অথবা টেল। সুতরাং উক্ত পরীক্ষায় নমুনা ক্ষেত্র হচ্ছে এস সমান সমান হেড আর টেল। মনে করা যাক 2টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তাহলে নমুনা ক্ষেত্রটি হবে এস ইকুয়াল টু হবে 2টা হেড, হেড অথবা টেল, টেল অথবা হেড, আর টেল টেল। আচ্ছা, এগুলা বিষয়ে বেশি কথা বললে, ডেফিনেশন রেখে কথা বললে খেয়াল থাকে না, এগুলা পরে খেয়াল রাখতে হয়। থিওরিক্যাল কথা যেগুলা টার্নিং পয়েন্ট, ওগুলা বলি, তাহলে কাজে লাগবে। সম্ভাব্যতার ক্ষেত্রে যে কোনো ভগ্নাংশ উত্তর 80 করে তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যেমন 8-এর 4 মানে হচ্ছে কাটাকাটি করে 1/2। সবসময় মনে রাখতে হবে ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস ঘটনা না ঘটার সম্ভাবনা ইকুয়াল টু 1। যেমন ধরেন, একটা ঘটনা যদি ঘটার সম্ভাবনা হয় হাফ, তাহলে ঘটনাটা না ঘটার সম্ভাবনা হাফ। যেমন আজকে বৃষ্টি আসার সম্ভাবনা 50%, তাহলে বৃষ্টি না আসার সম্ভাবনা 50%। তাহলে আসার সম্ভাবনা না আসার সম্ভাবনা দুইটা যোগ করলে 1 হবে, ঠিক আছে? তো এই জন্য এই অসমতা চিহ্নটা বুঝতে হবে যে প্রবাবিলিটি অফ ই মানে একটা ইভেন্ট ঘটনার সম্ভাবনা 0 এর সমান অথবা 0 থেকে বড়, 1 এর সমান অথবা 1 থেকে ছোট, অর্থাৎ 0 এবং 1 এর মধ্যে অবস্থান করবে, ঠিক আছে? আচ্ছা, এর সুন্দর কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো এমনিতে বুঝবেন। আমরা প্রশ্ন সমাধান করব। আচ্ছা, একটা বক্সে 2টি লাল, 3টি হলুদ ও 5টি কালো বল আছে, তাহলে হলুদ বল পাওয়ার সম্ভাবনা 10-এর 3। কারণ কি? টোটাল বল কয়টা? টোটাল বল হচ্ছে 2, 3, 5 আর 5 10টা। আর 3টা কি? 3টা হচ্ছে হলুদ বল, যেহেতু এখানে হলুদ বল, তাহলে 10-এর 3। আর হলুদ বল না পাওয়ার সম্ভাবনা কত? হলুদ বল না হওয়া মানে হচ্ছে হলুদ বাদে লাল আর কালো, তাহলে 2টা লাল আর 5টা কালো মিলে 7টা, তাহলে 10-এর উপর 7। এই কাজটা এইভাবে করা যায় যে
হলুদ বল না হওয়া মানে টোটাল ফলাফল 1, এখান থেকে 10 ভাগের এই হলুদ বল 3, এটা যদি বাদ দেই তাহলে অটোমেটিক্যালি কিন্তু 10 ভাগের 7 ভাগ চলে আসবে। অর্থাৎ সর্বমোট সম্ভাবনা থেকে হলুদ বল হওয়ার সম্ভাবনা বাদ দিলে হলুদ বল না হওয়ার সম্ভাবনা বাইর হবে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে কি, এই না হওয়ার সম্ভাবনা এবং হওয়ার সম্ভাবনা এই দুটা যোগ করলে সব সময় 1 হবে, অর্থাৎ মোট সম্ভাবনা সব সময় 1। ওকে, সম্ভাব্যতা সাধারণ প্রশ্ন বলছে একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ হলে ঘটনাটি না ঘটার সম্ভাবনা কত। তাহলে এই 1 থেকে প্রবাবিলিটি অফ এ বাদ দিলে প্রবাবিলিটি অফ এই যে এ ড্যাশ বাইর হয়। ঠিক আছে? মানে না ঘটার সম্ভাবনা, অর্থাৎ টোটাল ফলাফল থেকে ঘটার সম্ভাবনা বাদ দিলে না ঘটার সম্ভাবনা বাইর হবে। একটা ঘটনা ঘটার সম্ভাবনা পি এ হলে নিচের কোনটি সঠিক। ওই যে ইয়েটা দেখাই দিলাম, এখানে কিন্তু এই নিচে সমান সমান চিহ্নটা থাকতে হবে। ঠিক আছে? কারণ 1-এর সমান হতে পারে অথবা কম হতে পারে, 0-এর সমান হতে পারে বা 0 থেকে বড় হতে পারে। তাহলে এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। এ ও বি দুটি বর্জনশীল ঘটনা হলে নিচের কোনটি সঠিক। এই বর্জনশীল আর অবর্জনশীল ঘটনা কি জানেন? হোসাইন আলী বলছেন যে স্যার মাইক দুটো ব্যবহার করলে ভালো হয়। হ্যাঁ, মাইক দুটো ব্যবহার করতেছি। এখন কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? তো বলছে এ ও বি দুটি বর্জনশীল ঘটনার নিচের কোনটি সঠিক। দেখেন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 0। আচ্ছা, এই জিনিসটার সাথে সেটের মিল আছে। হ্যাঁ, সেটের মিল আছে কিরকম? ধরেন আছে যে একটা ক্লাসে কিছু মানে ছাত্র আছে আর কিছু ছাত্রী আছে। তো ছাত্র আলাদা, ছাত্রী আলাদা। একই সাথে একটা মানুষে তো ছাত্র হইতে পারে, ছাত্রী হইতে পারে, এরকম না। তাহলে দুইটা আলাদা আলাদা এন্টিটি। তাহলে ওইখানে একজন ব্যক্তি কি পাওয়া যাবে যে একই সাথে ছাত্র একই সাথে ছাত্রী? না। দুটা বর্জনশীল ঘটনা মানে যে দুটা স্বাধীন ঘটনা। কিন্তু এরকম যদি হতে পারে যে একটা ক্লাসে কিছু ছাত্র আছে যাদের মধ্যে হচ্ছে কিছু পাস করছে, তাহলে কিছু ফেলও করছে। আচ্ছা, আবার পাস করা ছাত্ররা এ প্লাস পেয়েছে, তাহলে পাস করাদের মধ্যে এ প্লাস আছে। তার মানে একটার সাথে একটা যখন ডিপেন্ডেন্সি থাকে তখন ওইটা অবর্জনশীল ঘটনা হয়। আর যদি বর্জনশীল হয় তখন হচ্ছে যে দুটো স্বাধীন থাকে। এগুলো নিয়ে আমরা শেষের দিকে আর কিছু প্রশ্ন আছে, ওইখানে আরো বিস্তারিত দেখবো। এটা যা শুধু প্রাইমারি লেভেলের আলোচনা আসছে। বর্জনশীল ঘটনা দুটো স্বাধীন ঘটনা যখন হয় তখন এই ইন্টারসেকশন মানে কি, এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমরা সেটের অধ্যায় দেখছিলাম ভেন চিত্রে, এই অংশটাকে ইন্টারসেকশন বলে। তাহলে কমন জায়গাটা, তাহলে আসলে এখানে কোনো কমন জিনিস থাকে না বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, তখন এটা ফাঁকা সেট হয়। ঠিক আছে? তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। 4 নম্বর হচ্ছে সূর্য। আচ্ছা, ওটা এই বর্জনশীল অবর্জনশীল বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে। 4 নম্বর হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে এর সম্ভাবনা কত। তাহলে সূর্য পূর্ব দিকে উঠে এর সম্ভাবনা হচ্ছে 100-তে 100%। কারণ সূর্য তো পশ্চিম দিকে উঠে না, পূর্ব দিকে উঠে। তাহলে 1। যদি বলতো পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা কত, তখন কিন্তু 0 হইতো। রাতের বেলায় সূর্য দেখা যাবে, এর সম্ভাবনা কত। রাতের বেলাতে সূর্য দেখা যাবে না, চন্দ্র দেখা যাবে। তাহলে সূর্য দেখা যাবে না, এটা কনফার্ম। তাহলে সূর্য দেখার সম্ভাবনা হচ্ছে 0। 6 নম্বর রাত 11:59 রাত 11:59 তুমুল ঝড় বৃষ্টি হলে ঠিক 72 ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সম্ভাবনা কত। তাহলে রাত 11:59, 72 ঘন্টা মানে কি, প্রতি 24 ঘন্টা পর পর রাত 11:59 হবে। তাহলে 72 ঘন্টা মানে কি 3 দিন পর। তাহলে 3 দিন পর এর সাথে যদি 72 ঘন্টা যোগ করি, 72 ঘন্টা মানে হচ্ছে 3 দিন, 3 রাত যোগ করলে আবার রাত 11:59 বাড়বে। রাত 11:59 তো আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সুযোগ নাই, এই জন্য গ হবে অ্যান্সার। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 0%।
যদি তো 72 ঘন্টা না হয়ে 60 ঘন্টা হইতো, তাহলে কিন্তু দুপুর 11:59 বেজে যেত। দুপুর 11:59 বেজলে তখন কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি ঝড় বৃষ্টি হয় নাও থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু একটু হলে সম্ভাবনা আছে। বাট রাতের মধ্যে তো আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সুযোগ নাই, এই জন্য এটা 0%। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন মানে পরীক্ষায় আসা খুব বেসিক টাইপের প্রশ্ন। হ্যাঁ, কমন সেন্সে পারতে হবে সম্ভাবনার বেসিক প্রশ্ন বুঝলে। সাধারণত বলছে একটা ক্লাসে 40 জন ছাত্রদের মধ্যে 25 জন ছাত্রী, একজনকে দৈবচন পদ্ধতি নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত? তাহলে একজনকে যদি দৈবচন পদ্ধতি নেওয়া হয়, তাহলে ছাত্র এখানে আছে কতজন? 40 জনের মধ্যে 40 জন টোটাল, 25 জন ছাত্রী, তাহলে অবশ্যই ছাত্র হচ্ছে 40 থেকে 25 বাদ দিলে 15, তাহলে 40-এর মধ্যে 15, 40-এর মধ্যে 15 5 দিয়ে কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 × 40, 8 ভাগের 3 ভাগ। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর দেখ, হচ্ছে ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাব্যতা কত? তাহলে যেমন খুশি টেনে ইংরেজি বর্ণমালা, ইংরেজি অক্ষর আছে কতটা? 26টা। ঠিক আছে। স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল হচ্ছে 5টা, তাহলে 26-এর উপরে 5, এটা আসছে 23 সালে। এখন অনেকে যদি বলে যে আমি সম্ভাবনা পারি না, আর এরকম বেসিক প্রশ্ন যে কোনো পরীক্ষায় আসতে পারে, তো তখন তো অজুহাত দিলে চলবে না। এই জন্য খুব বেসিক টাইপের গুলা, যেগুলো লজিক্যালি পারা যায় ওগুলো পারতে হবে। হয়তো বা আপনি প্রবাবিলিটির কঠিন প্রশ্নগুলো না পারতে পারেন, যারা দুর্বল আছেন, অথবা ধরেন আছে যে সূত্রটা আপনার মনে নাই, জটিল যেগুলো প্রশ্ন আছে, অথবা আপনি কম্বিনেশনের সূত্র ইউজ করে পারেন না, কিন্তু প্রবাবিলিটির কিছুই পারেন না, এই টাইপের কথা বলার অবকাশ নাই এখন। তো এই জন্য বলতেছি, যারা একেবারে মানে বিসিএস পরীক্ষা দিবেন না, তারাও একেবারে বেসিক গুলা, যেগুলো কমন সেন্সে পারা যাওয়ার কথা, এই অল্প একটু আলোচনা শুনলে পারার কথা, এগুলো অবশ্যই শিখতে হবে। ঠিক আছে। তো নোনা বলছে চাকরি পাওয়ার সম্ভাবনা 5/4 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, চাকরি পাওয়া আর না পাওয়ার দুই সম্ভাবনা মিলে যদি 1 হয়, তাহলে পাওয়ার সম্ভাবনা যদি 5/4 হয়, না পাওয়ার সম্ভাবনা হবে 5/1। ঠিক আছে। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 5-এর উপরে 1। বৃষ্টি সংক্রান্ত প্রশ্ন, এগুলো খুব বেসিক প্রশ্ন। 10 নম্বর হচ্ছে সেপ্টেম্বর মাসের 20 দিন বৃষ্টি হয়েছে, 12 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, 12 তারিখ, এখানে 12টা কি কোনো ফ্যাক্টর? 12 তারিখ মানে কিন্তু একদিনকে ফোকাস করতেছে, এখানে কিন্তু 12 দিন না, কিন্তু 12 জাস্ট একটা তারিখের নাম। ক্যালেন্ডারে দেখবেন 12 লেখা আছে, কিন্তু ওইটা ওই মাসের একদিনকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখানে 20 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে একদিন, তাহলে বৃষ্টি এই 20 দিনের মধ্যে সেপ্টেম্বর মাসের 20 দিন বৃষ্টি হয়েছে। আচ্ছা, সেপ্টেম্বর মাসের কথা বলছে, তাহলে সেপ্টেম্বর মাস তো 30 দিন, এর মধ্যে বৃষ্টি হয়েছে 20 দিন, ওই 20 দিনের মধ্যে 12তম তারিখটা থাকার সম্ভাবনা কত? তাহলে 30-এর উপরে 20 কাটাকাটি করলে হচ্ছে 3-এর উপরে 2। তার মানে এই 12 তারিখ বা 12 তারিখটা মানে এই একদিনটা বৃষ্টি হওয়া দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তাহলে টোটাল দিন হচ্ছে সেপ্টেম্বর 30 দিন, আর বৃষ্টি হয়েছে 20 দিন। যদি 12 তারিখ বৃষ্টি হয় নাই বলতো, তাহলে কিন্তু 30-এর উপরে আমরা 10 দিতাম, কারণ ওই মাসে 10 দিন বৃষ্টি হয় নাই, এই 10 দিনের মধ্যে বৃষ্টি না হওয়া দিনটা আছে। ঠিক আছে। এবার সোজা তো, এই জন্য একটু ফাস্ট করে দিতেছি, সমস্যা আছে নাকি কারো বলেন? 11 নম্বর কি বলছে দেখেন, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। জুলাই মাস, এপ্রিল, জুন, নভেম্বর, 30 days অফ সেপ্টেম্বর। তার মানে জুলাই মাস কিন্তু 31 দিনে, বৃষ্টি হয়েছে 21 দিন, তাহলে 4 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 4 জুলাইটা কিন্তু ওই 21 দিন যে বৃষ্টি হয়েছে ওর মধ্যেই আছে, তাহলে বৃষ্টি টোটাল দিন 31, বৃষ্টি হওয়ার দিন হচ্ছে 21, তাহলে 31-এর উপরে 21, এটাই হচ্ছে অ্যান্সার। বেশি কিন্তু চিন্তা করতে, ডিপলে চিন্তা করতে যে উল্টাপাল্টা করা যাবে না। 21 দিন ঠিক আছে। 4 জুলাই, এই 4 কোনো ফ্যাক্টর না এখানে। আবার অনেকে এই 21-এর উপরে 1 দিয়ে দিতে পারেন। হ্যাঁ, নিচে 21, উপরে 1, এইটা যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা নামে তো কোনো একটা অপশন আছে, তাহলে ওটা কি 21-এর উপরে 20 হবে? আচ্ছা, এই 21-এর নাম কি? 21-এর নাম তো বৃষ্টি, তাহলে এটা তো টোটাল ফলাফল হচ্ছে বৃষ্টি হওয়া, তাহলে বৃষ্টি না হওয়ার তো কোনো ইস্যু এখানে থাকতেছে না, তাই না? এই জন্য কিন্তু জুলাই মাসের 31 দিন নিতে হবে। এখানে বৃষ্টি হওয়া এবং বৃষ্টি না হওয়া টোটাল দিন আছে, অর্থাৎ নিচে মোট ফলাফল, এর মধ্যে বৃষ্টি হয়েছে 21 দিন, তাহলে বৃষ্টি হয় নাই 10 দিন। এখানে হয় না, এটা চায় নাই। ঠিক আছে। তার মানে হ্যাঁ এবং না, দুই ধরনের রেজাল্ট মিলে টোটাল ফলাফল। নিচে সবসময় টোটাল ফলাফল লিখতে হবে, যার মধ্যে বৃষ্টি হওয়া দিনও আছে, বৃষ্টি না হওয়া দিনও আছে।
আপনি যখন নিচে 21 লিখবেন তখন তো 21 দিন তো বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হয় নাই দিনগুলো কোথায় গেল? এই জন্য নিচে 21 লেখা যাবে না। মানে এরকম উল্টাপাল্টা চিন্তা মাথায় আসতে পারে। হ্যাঁ, আচ্ছা 36তম বিশেষ পিড়িতে কি আসছে দেখেন, বলতেছে যে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে, দেখেন এখানে কিন্তু স্পেসিফিক বলা আছে ওই সপ্তাহে, তাহলে সম্ভাবনাটা জানতে চাইছে শুধু সপ্তাহের, মাসের না। ঠিক আছে, বুধবার মানে স্পেসিফিক একটা দিনকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি না হওয়া সম্ভাবনা কত, না হওয়া, বৃষ্টি না হওয়া দিনগুলোকে বলতেছে। তাহলে আমরা টোটাল এখানে নিচে যে 7 হবে এটা তো ক্লিয়ার। এখানে কিন্তু এই যে জুলাই মাসে 31 দিন কোনো ফ্যাক্টর না। যদি বলতো ওই মাসে, তাহলে কিন্তু নিচে 31 লিখতাম। যদি বলতো ওই সালে, তাহলে কিন্তু নিচে 365 দিন লিখতাম 2015 সাল। তার মানে ভাষার উপর নির্ভর করে নিচে কত আসবে সেটা। তো 7 দিনের মধ্যে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে এখানে যদি 5 লিখি তাহলে 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাইরে হবে। কিন্তু বৃষ্টি না হওয়ার সম্ভাবনার কথা বলছে, তাহলে 5 দিন যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হয় নাই 2 দিন, তাহলে এই 7-এর উপরে 2, এটা হচ্ছে অ্যান্সার। এখন বলতে পারেন এই বুধবার এই 2 দিনের মধ্যে বুধবারটা আছে, হয় বুধবার বৃষ্টি হয় নাই অথবা বৃহস্পতিবার, মানে এই 2 দিন বৃষ্টি হয় নাই। ঠিক আছে, তাহলে টোটাল 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে প্লাস বৃষ্টি হয় নাই, 5 দিন হয়েছে 2 দিন হয় নাই। তাহলে টোটাল ফলাফল 7-এর উপরে 5 বৃষ্টি হয়েছে আর 7-এর উপরে 2 বৃষ্টি হয় নাই। যেহেতু এখানে না হওয়ার সম্ভাবনা চাইছে, এই জন্য অ্যান্সার হচ্ছে গ। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। সবাই কি ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন এই আইটেমের লাস্ট ওয়ান প্রশ্ন 13 নম্বর, এটা নিজে থেকে করে নেন। 13 নম্বর প্রশ্নে কি বলতেছে, আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে ঢাকা শহরে 10 দিন মুষলধারে এবং 15 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে 10ই অক্টোবর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে মুষলধারেও বৃষ্টি হয় নাই, গুড়ি গুড়ি বৃষ্টিও হয় নাই। তাহলে অক্টোবর মাসে টোটাল বৃষ্টি হয়েছে 10 দিন আর 15 দিন মিলে 25 দিন, তাহলে বৃষ্টি হয় নাই 6 দিন, তাহলে 31-এর উপরে 6। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি বলেন? ঠিক আছে কিনা নিজে থেকে করে নেবেন। মুদ্রা সংক্রান্ত সম্ভাব্যতা, মুদ্রা প্রশ্নে কি কোনো সমস্যা আছে? খুব বেশি সমস্যা নাই, 2-1টা নির্দিষ্ট প্রশ্নের সমস্যা আছে, তবে আমরা এখান থেকে বেসিক বিষয়টা ক্লিয়ার করে নিব। ঠিক আছে, সেই বেসিকটা কি দেখেন, যে একটা মুদ্রার 2টা পার্শ্ব থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। আমরা যেমন শাপলা আর সেতু দেখি, বা বঙ্গবন্ধু ছবি ছিল আগে, এখন তো ডিলিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই এক পাশে বঙ্গবন্ধু ছবি, আরেক পাশে হচ্ছে যে সেতু বা শাপলা ফুল। তো এটা হচ্ছে সার্বজনীন, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। যে কোনো কিছু একাধিকবার নিক্ষেপ করা হলে তার সম্ভাব্যতা বের করার সূত্র হচ্ছে m⁴n। এখানে এম হচ্ছে সর্বোচ্চ ফলাফল, মানে একটা মুদ্রা নিক্ষেপ করলে চোখ বন্ধ করে আপনি যদি ফালাই দেন, মানে সর্বমোট কটা ফলাফল হতে পারে, হয় হেড অথবা টেল, তার মানে এম হচ্ছে 2 এখানে। এখন এন হচ্ছে যতবার নিক্ষেপ করা হয়, এই মুদ্রাটা আপনি কয়বার নিক্ষেপ করতেছেন। যদি একবার নিক্ষেপ করেন তাহলে 2টা ফলাফল, 2বার নিক্ষেপ করলে 4টা ফলাফল, 3বার নিক্ষেপ করলে 2⁵ মানে 8টা ফলাফল। 3 দুগুণা 6 এইভাবে কিন্তু চিন্তা করা যাবে না। কেন এরকম হয় আমরা একটু পরে প্রমাণটা দেখব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু একটা মুদ্রা নিক্ষেপে সর্বোচ্চ ফলাফল 2, তাই n বার নিক্ষেপ করলে মোট ফলাফল হবে 2⁴n। সুতরাং একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করলে 2⁵²। এইখানে একটা পয়েন্ট ধরাই দেই, একটা মুদ্রা একবার নিক্ষেপ করলাম, আবার হাত দিয়ে তুললাম, আবার নিক্ষেপ করলাম, এর ফলে প্রথমবারের একটা ফলাফল আছে আর দ্বিতীয়বার একটা ফলাফল আছে, এই 2টা ফলাফল অ্যাডজাস্ট করলে 2² মানে 4টা ফলাফল হয়। এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে কি, আমি একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ না করে 2 হাত দিয়ে 2টা মুদ্রা নিলাম, নিয়ে একসাথে নিক্ষেপ করলাম। একসাথে যখন নিক্ষেপ করলাম তখন একটা মুদ্রাকে, এই প্রথমবার নিক্ষেপ করা মুদ্রাটাকে আমরা এবার ধরলাম ডান হাতের মুদ্রা, দ্বিতীয়বার নিক্ষেপ করা মুদ্রাটাকে আমরা ধরলাম বাম হাতের মুদ্রা। কাহিনী কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে একটা মুদ্রা 2বার নিক্ষেপ করা মানে যা, 2টা মুদ্রা একসাথে নিক্ষেপ করা মানে তা। ঠিক আছে, আচ্ছা, তখন আসি ফলাফলগুলো কিভাবে কাজ করে একটু দেখি। একটা মুদ্রা 2বার নিক্ষেপ করলে এভাবেই ঘটনাগুলো ঘটতে পারে। কিরকম দেখেন, এই যে হেড হইতে পারে, অর্থাৎ প্রথমবারে হেড, পরের বার দ্বিতীয়বারও হেড। এটা হচ্ছে প্রথমবার দ্বিতীয়বার। এখন যদি আমি 2টা মুদ্রা নিক্ষেপ করি, তাহলে প্রথম একটা মুদ্রা হেড আর দ্বিতীয় মুদ্রাটাতেও হেড, দ্বিতীয়বার না বলে দ্বিতীয় মুদ্রাটাতেও হেড।
তার মানে কাহিনী কিন্তু সেম। প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে টেল, বা প্রথম নিক্ষেপে হেড, দ্বিতীয় নিক্ষেপে টেল, প্রথম নিক্ষেপে টেল, দ্বিতীয় নিক্ষেপে হেড, প্রথম নিক্ষেপের টেল, দ্বিতীয় নিক্ষেপের টেল। এই যে 4 স্টাইলের ফলাফল আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই 4 স্টাইলের ফলাফলের মধ্যে দেখেন আমাদেরকে কিভাবে প্রশ্ন করা হতে পারে। মক বলবে যে 2 বারে হেড আসার সম্ভাবনা কত, তাহলে এই টোটাল ফলাফল 4টা, একবার। 2 বারে টেল আসার সম্ভাবনা কত, একবার। একবার প্রথমবারের টেল, পরের বার হেড আসার সম্ভাবনা কত, একবার। প্রথমবার হেড, পরের বার টেল আসার সম্ভাবনা একবার। কিভাবে মিক্সার করে প্রশ্ন করতে পারে 2 বারে একই ফলাফল আসার সম্ভাবনা কত। একই ফলাফল যখন বলবে তখন 2টা হেড 2টা টেল স্পেসিফিক করে বলে নাই, তখন 4-এর উপরে 2। 2 বারে ভিন্ন ভিন্ন ফলাফল আসার সম্ভাবনা কত, ভিন্ন ভিন্ন ফলাফল তো 2টা আছে, তাহলে 4-এর উপরে 2। এখন বলবে যে অ্যাটলিস্ট একটা হেড আসার সম্ভাবনা কত। অ্যাটলিস্ট একটা হেড যখন বলবে, ফলাফল কিন্তু 4টায় আছে, তাহলে এখানে 2টা হেড আছে, এটা নেওয়া যাবে। এখানে হেড আছে, এখানে হেড আছে, কিন্তু এখানে হেড নাই, তাহলে এটা বাদে বাকি 3টাই নেওয়া যাবে, তাহলে 4-এর উপরে 3। অ্যাটলিস্ট একটা টেল আসার সম্ভাবনা কত, তাহলে এখানে 2টা হেড আছে, এখানে টেল নাই, এটা বাদ দিয়ে বাকি 3টাই নেওয়া যাবে। তার মানে প্রশ্ন অনেকভাবে বানানো যায়, কিন্তু বেসিক থিম একটাই। তাহলে এই থিমটা ধরে ফেললে বাকিগুলো সহজে পারা যাবে। আচ্ছা, এবার আসি। মনে রাখুন, একটা মুদ্রা ছক্কা একবার নিক্ষেপ করলে 2 বার নিক্ষেপ করে, আর একসাথে 2টি মুদ্রা বা 2টি ছক্কা নিক্ষেপ করা বলতে একই ধরনের ফলাফল বোঝায়। এই ফলাফলগুলো কিভাবে বের করতে হয় দেখেন। এই ফলাফলগুলো আমরা বের করার স্টাইলটা দেখব। এই যে 2 বার নিক্ষেপ করা হলে কি হয়, হেড টেল গুণ করে হেড টেল, এই যে সেটের গুণের মতো শক্তি সেটা আমরা বাইর করেছিলাম, ডাবল হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। আবার 3 বার নিক্ষেপ করা হলে এই হেড টেল, হেড টেল, হেড টেল 3টা গুণ করলে কিভাবে কাজ করে দেখেন। হেড হেড হেড, এই যে 3টা হেড, এই হেড, এই হেড, এখানকার টেল, তাহলে এই হেড হেড টেল, এই হেড, এই টেল, এই টেল, সরি এই হেড এখান থেকে একটা নিব আর কি, হেড এখান থেকে টেল, এখান থেকে টেল, তাহলে এই যে হেড টেল টেল, এখানে হেড, এখানে টেল, এখানে হেড, আর একটা। একইভাবে পরেরগুলোতে এই টি দিয়ে আবার শুরু, ওই আগের বার যে কাজগুলো করছিলাম টি দিয়ে আগে হেড, তারপরে আবার হেড, টি দিয়ে আগে হেড, তারপরে টেল, তারপরে টি দিয়ে এটা টি, এটা হেড, তারপরে টি, এটা এস, তারপরে এটা টি, আর টি টি টি, ত্রিপল টি, ঠিক আছে? অথবা এই যে আমরা 4টা ফলাফল পাইছি না, এই 4টা ফলাফলের সাথে যদি একবার হেড আর টেল গুণ করে দেই, তাহলেও কিন্তু সহজে করা যাবে। এই যে 4টা ফলাফল আছে, এগুলো সবগুলোর সাথে একবার এইচ লাগাই দিব, আর ওই একই ফলাফলটা নিচে লিখে সবগুলোর সাথে টি লাগাই দিব, 4টা 8টা ফলাফল চলে যাবে। সিম্পল বিষয়। এখন আসি বিভিন্ন স্টাইলের প্রশ্ন, এই যেগুলো অলরেডি বানায় বানায় বললাম, ওগুলাই কিন্তু এখন আসবে। কাহিনীটা দেখেন, একটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে কয়টা? একটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু তো 2টা হবে, হেড আর টেল, ঠিক আছে? কারণ মুদ্রার তো 2টা পার্শ্ব আছে, ঠিক আছে? 3 বার নিক্ষেপ করলে সবগুলা বের করে নিতে হবে। এখন সবসময় লাগবে কিনা এটা আমরা পরে দেখব, তবে একবার বাইর করে দেখালে যে সুবিধাটা হয়, যে কোনো প্রশ্ন আসতে পারা যায়। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আচ্ছা আগের বারটা একটু বলতে মানে কঠিন হয়ে গেছে, তো এই জন্য অনেকে কঠিন মনে করছেন। তো আচ্ছা আপনাদের একটু স্যাম্পল দেখাই দিই। 3 বার নিক্ষেপ করার বিষয়টা, এই যে 3 বার গুণ দিছি না, অনেকে গুণ করার স্টাইলটাতে কনফিউশনে পড়ে গেছে। আচ্ছা 2 বার গুণ করলে কি হয়, এই যে এই 2 বার গুণ করলে এটা আসছে না, এদের সাথে যদি আমি এই হেড টেল আরেকবার গুণ করি, ক্লাস নিতে ভিতরে দেখাবো মা, ওকে। তাহলে আমরা যখন এই 4টা ফলাফলের সাথে হেড আর টেল গুণ করব, তখন কি হবে? তখন যেটা হবে, এই হেড দিয়ে এই 4টা ফলাফলকে গুণ করলে সবগুলোর সাথে হেড 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 লাগাই দিলাম। আবার পরবর্তী যখন টি দিয়ে গুণ করবো, তাহলে এই ফলাফলটা হুবহু এখানে লিখলাম, ডাবল হেডটা, আর এটার সাথে টি লাগাই দিলাম। মানে আগে যে 2টা করে ফলাফল ছিল ওগুলো থেকে হুবহু রিপিট করে লিখলাম, আর যেখানে যেখানে এইচ লাগাই দিলাম ওইখানে এখানে টি লাগাই দিলাম। বিষয়টা কিন্তু খুবই সহজে হয়ে যাবে, মানে জটিল ভাবার সুযোগ নাই। অনেকে আছে মিলাইতে যায় উল্টা পাল্টা লাগে, মিলানোর কোনো ফ্যাক্টর না।
তাহলে 14 নম্বর অ্যান্সার আমরা পেয়ে গেছি দুইটা। 15 নম্বর দেখেন, একটা মুদ্রা n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু পাওয়া যাবে কত? 2 টু দি পাওয়ার n। একটা মুদ্রা নিক্ষেপ করা হলে মুদ্রার টি আসার সম্ভাবনা কত? মানে একটা মুদ্রা নিক্ষেপ করা হলো, টি মানে টেল আসার সম্ভাবনা। এখানে তো একবার নিক্ষেপ করার কথা বলছে, দুইবার করে নিক্ষেপ করার কথা সম্ভাবনা নেই। তাহলে টি বাই 1/2। সুতরাং বলছে একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত? উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা আমরা অলরেডি দেখছিলাম, টোটাল ফলাফল হবে 4টা। এর মধ্যে মাঝে মাঝে কি হয়, কাজ করতেছে না। তো যাই হোক, দুইবারে হেড আসার সম্ভাবনা হবে 1/4, কারণ টোটাল ফলাফল হবে 4, তার সাথে দুইবারে হেড আসার সম্ভাবনা হবে 1/4। কি এক ভেঙ্গের মধ্যে পড়ে গেলাম, একটু অপেক্ষা করেন। হাসিপুর কলমটা কাজ করতেছে না তো, দেখতেছি। আমাদের কলম ছিল পয়েন্টের কাজ করতেছে না তোরই। স্ক্রিন টাচ কাজ করতেছে না, বাটন ফোনের মতো হয়ে গেছে এখন। রিস্টার্ট দেওয়া গেল। লাইভে আছেন আপনারা? কত নম্বর ছিল? 1800, 15, 15, 16, 1500 লাগবে। কথা হলো
কারো কোনো বুদ্ধি থাকলে পরামর্শ দিতে পারেন। এটা লিখতেছে না তো হয়, সাইডের ইয়াগুলো বই গেল, হারাই গেল। কোনো কিছু তো করিনি, চালু অবস্থায় তো আমরা আছি। এটা আজকের ক্লাস না হবে না মনে হয়, কারণ এটা রিসেট দিতে গেলে অনেক সময় লাগবে। সেটা শাটডাউন দিই, আমার ওটা হ্যাং হয়ে গেছে কিনা যায় না। হ্যাঁ, এই শেখ সাইদ বলছেন স্যার 5 মিনিট অফ করে রাখেন, এমনিতে আসবে। 5 মিনিট কি করবো বলেন? 5 মিনিট একটু গল্প করি। গল্প বলতে কি, যে কথাগুলো সবাইকে বলি এগুলো আপনাদের বলি। আপনাদের মধ্যে কারা কারা আছে বলেন তো আলসামি করে সময় নষ্ট করতেছেন? প্রচুর ছেলে মেয়ে দেখি লাইফের শেষ সময়ে এসে খুব হতাশায় ভোগে, পরিশ্রম করে না বা আপ টু দ্য মার্ক না করে কোনো মতে দায় সারা কাজ করে একটা হজবরল অবস্থা তৈরি করে ফেলে। আপনারা কি জানেন যে এখন যে স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষাগুলো হবে, এই নিয়োগ পরীক্ষাগুলো সামনে কতটুকু স্বচ্ছ থাকবে তার ঠিক ঠিকানা নাই। মানে এখন যত বড় সুযোগ পাওয়া যাবে, এই সুযোগটা পরে কঠিনও হতে পারে, আর ভালো হইতে পারে, সেটা বলা যাচ্ছে না, কিন্তু এখনকার মতো ভালো হওয়া কঠিন আছে। তো এই সুযোগে যারা পরীক্ষা ভালো করবেন, প্রিপারেশন ভালো যাদের, সামনে সার্কুলারগুলো পরীক্ষাগুলো হওয়া শুরু হলে নিঃশ্বাস ফেলার টাইম পাবেন না। তো এই অবস্থায় নিজেকে গুছায় নেওয়া খুবই ইম্পর্টেন্ট। বাট অনেকে আছে আপনার প্রস্তুতি কোথায়, আপনি কোন অবস্থানে আছেন, কি কি পড়া বাকি আছে এটা জানেন না। এই জন্য নিয়মিত পরীক্ষা দেওয়া দরকার। অনলাইনে অফলাইনে বিভিন্ন ধরনের পরীক্ষার আয়োজন হয় জবের উপলক্ষে। অনেকে একটা অজুহাত দেয় যে আমি পরামর্শ পাই না, আমি খোঁজ পাই না, আমি জানতাম না। এই টাইপের এক্সকিউজ দেখার সুযোগ এখন নাই। নিজেই নিজের মোটিভেশন নিতে হবে, নিজেই নিজেকে বোঝাইতে হবে, নিজেই নিজের ডিরেক্টর। আপনি ডিরেক্টর, আপনি পরিচালক, আপনি অভিনেতা, আপনি অ্যাডভাইজার, আপনি সবকিছু। কারণ আপনার লাইফের ভ্যালু আপনার থেকে আর কেউ বেশি বুঝবে না। আর একটা বিষয় হচ্ছে যে আমার কাছে মানে প্র্যাকটিক্যাল মনে হয়, মেয়ে মানুষরা কি আর বেশি অলসতা করে নাকি জানি না, ঠিক আছে। আমার নিজের খুব সারাউন্ডিংস এর ক্লোজ রিলেটিভদের মাধ্যমে আমার উপলব্ধি আর কি, ঠিক আছে। মানে এরা প্রয়োজনের থেকে বেশি অলস, ঠিক আছে। যতটুকু মানে অলস হওয়া মানে নেওয়া যায় তার থেকে বেশি অলস। এখন হয়তো বা এরা অন্য কোনো কাজ করে নিজেকে মনে করে যে আমি তো অনেক কিছু করতেছি, কিন্তু আসলে মানে যার রেস যেই লাইনে, সেই লাইনে না দৌড়ায় অন্য লাইনে 10 গুণ বেশি দৌড়াইলে তো তাকে উইনার ঘোষণা করা হবে না, তাই না? তো দেখা যাচ্ছে অনেকেই আছে পারিবারিক বিভিন্ন কাজে অনেক বেশি এঙ্গেজ থাকার কারণে মানে এদিকে পড়ালেখা করতেছে, ওইদিকে ওইটা কাজ করতেছে, এখন বলতেছে সবকিছু তো চালাইতে হবে, কিন্তু আলটিমেটলি দায় সারা হয়ে যাচ্ছে। এটা প্রচুর মানুষের হয়। মানে হার্ড অ্যান্ড সোল 1 বছর চেষ্টা করলে যত সহজে বিষয়টা ক্যাপচার করে রাখা যাবে। আমরা যদি বিষয়টা এরকম হয় যে প্রতিদিনের পড়া আপনি 2 ঘন্টা করে পড়লেন, আবার ভুলে যাচ্ছেন, আবার পড়তেছেন, আবার ভুলে যাচ্ছে, এটা না করে একেবারে এইভাবে 4-5 বছর ধরে চলতে আছে। অনেকে দেখা যাচ্ছে ছেলে মেয়ে বড়, মানে অনেক বড় হয়ে গেছে, অনেকে আর্লি বিয়ে হওয়ার কারণে সংসার অনেক দূর আগে গেছে, বাচ্চারা মোটামুটি একটা পর্যায়ে আসছে, এখন আবার নতুন করে যুদ্ধ শুরু করতে চাচ্ছেন।
সবসময় আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারি না আমি, কারণ আমি মনে করি যে এই যে নতুন করে শুরু করার বিষয়টা, যখন মেধা মানে কাজ করতে প্রচুর, যেই সময়টা টার্নিং পয়েন্ট ছিল, সেই সময়ে 1 বছরে আপনি যতটুকু আগায় যাবেন, আপনার যখন অনেক সারাউন্ডিংসের চিন্তা ভাবনা মাথায় ঢুকে যাবে, তখন আপনার 3 বছরে ওই কাজ হবে না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার এই মানে অনেকগুলো বিষয় আমি ভুলে যাই, আমার মেয়েরা স্মরণ করা দেয়। তো ওরা তো অনেক ছোট, তো ওদের ব্রেনের শার্পনেসটা আমি বোঝার চেষ্টা করি যে এরা খুব অল্প সময় ক্যাচ করতে পারে। এবং অনেক আগে আমার মেয়েকে আমি একটা গাড়ি নিয়ে দিতে চাইছি, বা একটা লাল রঙের ইয়ে নিতে চাইছি, বা একখানে যাইতে চাইছি, অনেক দিন পরে আমাকে স্মরণ করে দিতেছে, অথচ আমি ভুলে গেছি। তো এই সময়ের সাথে মেধার, মনোযোগের শার্পনেসটা কমে আসে। তো অসময়ে যে অনেক বেশি সিরিয়াস হয়ে তো কাজ হবে না। আমার এই মোবাইলে একটা সুন্দর ইয়াস আমি সেভ করে রাখছি, আমার নিজেরও সমস্যা আছে, এটা আপনাদের সমস্যা না। এটা দেখতে পাচ্ছেন কিনা একটু দেখেন তো। আচ্ছা, একটা আমি পড়ে শোনাই। হ্যাঁ, মানে খুব একটা সেন্টেন্স শুধু। হ্যাঁ, সময় সীমাহীন লক্ষ্য, সবসময় স্বপ্ন। এই সেন্টেন্সটা আমার এত ভালো লাগছে, মানে সময় সীমাহীন লক্ষ্য, সবসময় স্বপ্ন। মানে আমার নিজেরও এই বইয়ের টাইম লাইন আমি ঠিক রাখতে পারি না, এই জন্য আমি এটা লিখে রাখছি, আর এটা দেখি আর লাফায় উঠে বইয়ের কাজ করি, যে আমি বই খালি দিতে যাচ্ছি আর টাইম পিছাইতে আছে, তাহলে এটা তো আসলে ওই ড্রিমের জায়গায় থেকে যাচ্ছে। তো এটা আমার ক্ষেত্রে আমার সমস্যা, বাট আপনাদের সবার ক্ষেত্রে এই সমস্যাটা হয়তো অনেকেরই আছে। একটা স্বপ্ন যে এবার আমি এটা হবো, কিন্তু এটা 1 বছরে হওয়া সম্ভব, সেটা ফিক্সড করেন নাই, কিন্তু এটা হইতে হবে, এটা ফিক্সড করছে, কিন্তু এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না। কিন্তু আপনার স্বপ্ন এখনো ওই 5 বছর আগে ছিল বিসিএস ক্যাডার হওয়ার, এই টিচার হওয়ার, এই গ্রেডে চাকরি করার, এটা 5 বছর আগে ছিল, আরো 5 বছর পরে ওইটাই স্বপ্ন দেখতেছেন, কিন্তু আলটিমেটলি মাঝখানে 10 বছর চলে গেছে। অথচ এমন অবস্থা ছিল যে 2 বছরে এটা অ্যাচিভ করা সম্ভব ছিল। তার মানে স্বপ্নের সাথে টাইমটা ফিক্স না করলে অ্যাচিভ করার টার্গেটটা আনলিমিটেড হলে অলসতাটাও আনলিমিটেড হয়। আমি কি কথাগুলো গুছায় বলতে পারতেছি না? আপনারা কি সামারাইজ করতে পারছেন সবগুলো কথার? সামারাইজটা হচ্ছে এইরকম যে আমরা যদি সময় সীমাহীন স্বপ্ন দেখি, লক্ষ্য নির্ধারণ করি, তাহলে ওইটা সবসময় স্বপ্নই থেকে যাবে। কথাটা কিন্তু খুব সিরিয়াস। 5-6 ঘন্টা পড়লে মন চায় না। আমি স্যার খুব অসুবিধা করি স্যার, সংসার সামলে সময় পাই না পড়তে। শাওন আহমেদ, আসলে হয় কি, আমাদের লাইফটা এমন, আমাদের মানে মা বাবাদের দেখে হোক, বা আমাদের সামগ্রিকভাবে মানে আমাদের যে ফ্যামিলি স্ট্রাকচার, সামাজিক স্ট্রাকচার, আমাদের মাল্টি টাস্কিং লোক না হলে আমাদের দ্বারা আসলে সম্ভব না ভালো মানে বেটার কিছু করা, অথবা বৃত্তের বাইরে চলে আসা। না হলে গতানুগতিক লাইফ স্টাইলে লিড করতে হবে। যদি আমরা বৃত্তের বাইরে কিছু করতে না পারি, তাহলে আমাদের বৃত্তের বাইরে কোনো রেজাল্ট আসবে না। আমাদের ওই গতানুগতিক লাইফ স্টাইলে লিড করতে হবে। আমি মাঝে মাঝে অনেকখানি গেলে এই কথাগুলো বলে দিই, যে এই যে আপনাদের লাইফটা দেখা যাচ্ছে 2 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, মানে গতানুগতিক আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষজনের ক্যারিয়ার, লাইফ স্টাইল সব দেখে বোঝা যায়। কারণ কি, সেই গতানুগতিকের বাইরে কোনো চিন্তা করে না। সে প্রতিদিন যে আড্ডা দেয়, প্রতিদিন মুভি দেখে, প্রতিদিন খেলে, ঠিক আছে, প্রতিদিন টিভি দেখে, প্রতিদিন খেলা দেখে, প্রতিদিন মুভি দেখে, নাটক দেখে, পলিটিক্যাল গল্প করে, মিছিল মিটিং করে, এই তাহলে এর মতো আরো 1000 জনের লাইফ স্টাইল আগামী 10 বছর আগে যা ছিল, 20 বছর পরে কি হয়েছে দেখে বোঝা যায়। তো এখান থেকে এক্সেপশনাল কিছু করতে গেলে কি করা দরকার? এই যে আমাদের এই কোর্সে 10,500 জন ক্লাস করে, সাপোজ অনেকে ম্যাথ শিখছে, অনেকে ঘুরেও দেখে নাই ক্লাস, অনেকে সব শিখে গেছে, অনেকে কিছুই শিখে নাই, অনেকের আসলে না শিখার আগে জব হয়ে গেছে, অনেকের অনেক শ্রম দেওয়ার পরেও হয় নাই কিছু। তো মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে অনেকগুলা মানুষের মধ্য থেকে বের হয়ে এসে স্পেশাল কিছু হওয়ার জন্য স্পেশাল কিছু করা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা আসলে কতটা সিরিয়াস একটা নিজের মধ্যে টার্গেট সেট করেন। যদি শীতের এই আগামী 3-4 মাস আপনি ফজরের নামাজ পড়ে পড়ালেখা শুরু করে দিবেন, এইরকম একটা ডেডিকেশন দিয়ে চেষ্টা করেন তো, যে ফজরের পরে বিছানা একেবারে মানে এমন, আমার লাইফে যদি স্টাইল বলি না, গল্প মনে হবে অনেকের কাছে। আমি ভোরে উঠে একেবারে আমার প্রতিষ্ঠানের একেবারে শেষ প্রান্তে যেখানে ঘুটঘুটে অন্ধকার, লাইটের আলো আর ময়লা পোকা পড়তেছে ফ্লোরে,
সেইখানে কম্বল মুড়ি দিয়ে আমি এমন এমন করে বড় বড় রচনা যখন ক্লাস 8-9 ছিলাম তখন ওগুলো একেবারে ঝাঁঝরা করে ফেলতাম। সকালে আসে আমার বন্ধুরা পড়তে বসতো, আমি বলতাম ধর, কোথায় থেকে ধরবি, ঠিক আছে। তো এগুলা ছিল, আমি মানে কি বলবো, আমি ক্লাস 7 থেকে ম্যাচে থাকি, ঠিক আছে। ওই সময় আমার একটা মানে মুখস্থ করা হোক বা পড়ালেখার ব্যাপারে একটা সিরিয়াসনেসটা এমনভাবে গ্রো হয়েছিল, সেটা আমার ভার্সিটি পর্যন্ত আমি ক্যারি করছিলাম। এই যে আমি যে রাত জাগে বই লিখতে পারি এখন, এটা অনেক ছোটবেলার অভ্যাস, ঠিক আছে। তো এইরকম ডেডিকেশনটা লাগবে। এখন অনেকে রাতের পড়ালেখা কিভাবে করে জানেন, সারা রাত ঘুমায় না, ঠিক আছে, পড়ালেখা শুরু করতে করতে 12টা-1টা বাজে, তাহলে তো আরো অসুস্থ হয়ে যাবেন। আর্লি ঘুমায় পড়বেন, ভোরে উঠে পড়ালেখা শুরু করবেন। শীতের দিনে তো রাত অনেক বড়। আমরা কত মুভি, নাটক, বিয়ার অনুষ্ঠান, ব্যাডমিন্টন খেলে সারা রাত পার করে দেওয়ার গল্প মারি, কিন্তু নিজের ক্যারিয়ারের 14টা বাজায় দিয়া একদিন মানে ঘুম থেকে উঠে পড়তে পারি না। এরকম কত শত হাজার জন আছে আমাদের, হাজার জন। কি উদাসীন! আমি মানে মানে ভাবি যখন কেউ মানে হতাশার গল্প নিয়ে আসে, মানে কি বলবো, আপনারা তো অনেকে রানিং স্টুডেন্ট আছেন, যেহেতু ক্লাস যারা করতেছেন তাদেরকে একটু বলি। আমার রিলেটিভ এক প্রতিষ্ঠানে চাকরি করতেছে, সে চাকরির চাপে চাকরি করতে পারতেছে না, ছাড়ের দেশে। তো বললাম যে তুমি তো চাকরি মেয়ে মানুষের করতেছো না, কিন্তু তোমার ওই প্রতিষ্ঠানে তোমার সিনিয়র বড় ভাইরা এই অল্প বেতনে চাকরি করে প্রতিষ্ঠান তারা চালাচ্ছে, তাদের সংসার চালাচ্ছে। তারা কিভাবে করতেছে তুমি কি জানো? যে তাদের লাইফের, তারা বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে অনেক ভালো ভালো সাবজেক্টে লেখাপড়া করে এই সামান্য 15-20 হাজার টাকা বেতনেই লাইফ হেল করে দিতেছে। প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করা যে কি কঠিন, প্রিন্সিপালের চাপ, অফিসের চাপ, স্টুডেন্টের চাপ, গার্ডিয়ানের চাপ, অনেক সারা দিন ধরে রাত মানে ক্লাস নেওয়া, প্রশ্ন তৈরি করা, মিটিং করা, অথচ আরো বেটার অনেক সুযোগ ছিল। কিন্তু তারা লাইফের যেই সময়টাতে, এই আপনাদের মতো সময় যখন ছিল, তখন সিরিয়াসলি নেয় নাই। এর ফলে সে এখন জীবনে এমন এক পর্যায়ে আসছে, পারতেছে না চলতে, পারতেছে না সইতে, পারতেছে না মানে কাম ব্যাক করতে। আমি যে এলাকায় গেছিলাম, দেখলাম আমার এক ব্যাচমেট এক প্রতিষ্ঠান চালাচ্ছে, সেই প্রতিষ্ঠানে সে প্রতি মাসে 3.5 লক্ষ টাকা বেতন দেয়। তো আমার ছোট ভাইকে নিয়ে গেছিলাম, বললাম যে দেখ মানুষের মাথাটা কত ইম্পর্টেন্ট। একই মাথা, একই সাথে তারা ফ্রেন্ডরা সবসময়, তারা 15-20 জন ফ্রেন্ড একসাথে চলতেছে, খেলতেছে, ঘুরতেছে। ওরে কিছু ফ্রেন্ড আছে 15,000 টাকা চাকরির জন্য হাউতা আসে ঘুরে বেড়াচ্ছে, আর ওরে ফ্রেন্ড 3.5 লাখ টাকা প্রতি মাসে বেতন দেয়। জেলা শহরে দুজনে মানুষ হয়েছে, জেলা শহরের স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কোনো মতে মোটামুটি লেখাপড়া করছে, শুধুমাত্র ব্রেনের খেলা। এইখানে কাকতালীয় ভাবে আলাদিনের ছাড়া কেউ পায় নাই, এখানে বাবা মার বিশাল কোনো এস্টাবলিশমেন্টও পায় নাই। তো এই মেধার খেলা, পরিশ্রমের খেলা, এই বিষয়গুলা তো দৃশ্যমান, আশেপাশে হাজার হাজার উদাহরণ। তারপরেও আমরা এমন ভাবে গর্তে লাফ দেই, নিজের পায়ে নিজে কুড়াল মারি, তেল তেল করে নিজেকে ধ্বংস করি, যেগুলা মানে দেখলেও হাসি পায়, করুণা হয়। মানে আমি না এখন মানে এই বিষয়গুলো আর কথা বলতে চাই না, কারণ আমি যতই দেখি যতই বলি, কাজ হয় না। কাজ আসলে হয় কিনা জানি না। কাজ যদি হইতো তো একটা, আমি যেভাবে মানে অফলাইনে যখন ক্লাসগুলো নেই, এমন এমন কথা বলি, যদি কেউ কাজে লাগায় তার লাইফ চেঞ্জিং কথা হয়ে যেতে পারে এগুলা। কিন্তু সবাই ক্যাজুয়ালি নেয়। সিনেমায় ডায়লগ শুনতে শুনতে, এর থেকে অনেক স্মার্ট ডায়লগ শুনতে শুনতে সবাই এমন অভ্যস্ত হয়ে যায়, এই গতানুগতিক কথা আর ভালো লাগে না, ঠিক আছে। ইনশাআল্লাহ এই পিসি যে ডিস্টার্ব দেবে কে জানতো বলেন তো? কোনো তো মানে কিছু করিও নাই এমন। যাই হোক, কথা বললে আসলে অনেক কথা। মূল সামারি কি? সামারি হচ্ছে যে আপনার লাইফ ক্যারিয়ারের মূল্য আপনার থেকে বেশি কেউ দিবে না। আপনার জন্য চায় আছে কতজন। এই যে পড়ালেখা করার যে এফোর্টটা দিতেছেন, এই যে লাইভে আসে, এইটাকে মানে এটার আউটপুট বাইর করে নিয়ে আসতে হবে। আপনি খালি ইনপুট দিতেছেন। অনেকে আছে দেখা যাচ্ছে আমি তো পড়তেছি, হচ্ছে না, কি করবো ভাই, ঠিক আছে, এত চেষ্টা করলাম, প্রিলিতে দেখলাম, রিটেনে দেখলাম, ভাই আটক কি করবো ভাই, না এইগুলা চলবে না। আপনাকে এখানে বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে হবে, সর্বশেষ ফিনিশিং নিয়ে আসতে হবে। তার আগ পর্যন্ত থামা যাবে না। ওইটাতে না আটকার জন্য কি করা দরকার সেটাও করতে হবে। একটাতে টেকার পরে ভাইবার ফেল করছেন তো কি, 10টাতে টিকবেন, কয়টাতে হবে না।
মানে ব্যাপারটা হচ্ছে যে সবকিছুকে পজিটিভ আকারে নিয়ে আসতে হবে, সবকিছুকে অজুহাত আকারে দাঁড় করানো যাবে না। ঠিক আছে, মানে গ্লাস অর্ধেক পূর্ণ আছে এটা দেখতে হবে, গ্লাস অর্ধেক খালি আছে এটা বলা যাবে না। নিজের ভিতরে যদি হতাশা কখনো ডুবে যায় না, তখন মানে 10 মিনিটের পর 1 ঘন্টাতেও হবে না আর। এই জন্য হতাশাকে ঢুকতে দিবেন না, এই সময়টা খুব সিরিয়াসলি এনার্জি ধরে রাখবেন। মাঝে মাঝে আপনাদের মনে হচ্ছে না যে দেশটা মনে হয় সবার মাথার উপর উঠাই দেওয়া হয়েছে? এইভাবে চিন্তা করলে হবে কি, ইন্ডিভিজুয়াল আপনি আপনার অবস্থান থেকে দেখবেন যে আপনার সংসার, আপনার ফ্যামিলি, পরিবার সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দেশের কথা ভাবতে ভাবতে আপনার কোনো কিছুতে মনোযোগ বসতেছে না, এই অবস্থা তৈরি হবে। তো এখান থেকে বাইর হওয়ার মূল পয়েন্ট হচ্ছে নিজেকে নিয়ে সবার আগে ভাবেন, নিজের উন্নতি করবেন, তাহলে অটোমেটিক্যালি দেশের উন্নতি হয়ে যাবে। এই যেমন কাজ করতেছে, ডিসগাস্টিং অবস্থা। ফরাজি মাসুম বিল্লাহ, মাইক্রোফোনটা আসলে মাইক্রোফোনটা বয়া দিয়েও চালানো যায়, বুঝছেন? এই মাইক্রোফোনটা আসলে রড, এটার দাম প্রায় 25-26 হাজার টাকা নিয়েছে, এখন মনে হয় আরো বেশি। ঠিক আছে, মডেলটা এটার নাম কি, ওই যে গোল্ড 11 মেড ইন অস্ট্রেলিয়া, এটার কথা অনেকে রেফারেন্স তখন দিতেছিল। বয়া দিয়ে ক্লাস চালা যায়, যদি কারো ইনিশিয়াল বাজার ক্লাস নেন, এত টাকা খরচ না করে 1400-1500 টাকার বয়া দিয়ে চালাতে পারেন। আমরা খুব ইন্টারেস্টিং পয়েন্টে ছিলাম। আচ্ছা, ক্লাসটা আরেকটু আগে দিই নাকি? মাঝখানে কথাগুলো কেটে দিব, সমস্যা নেই। আমরা এখানে ছিলাম, দুটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে একটিতে হেড, অন্যটিতে টেল আসার সম্ভাবনা কত? শেখ সাইদ ভাই, আপনি তো বাংলাদেশের সব পড়ালেখা শেষ করে দিয়েছেন ভাই। আসলে হয় কি, দিন শেষে একটা নিজের অবস্থানটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনার বিশাল বিশাল সার্টিফিকেট, ডিগ্রি, এগুলোর থেকেও পজিশনটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশে। এটা মানে কেন যে এই সাইকোলজি তৈরি হয়ে গেছে। আবার হচ্ছে যে মানে অনেকগুলো ব্যাপার, মানে দেখা যাচ্ছে আমরা বাস্তবে একভাবে মানে বাস্তবতায় অন্যরকম, আমরা প্র্যাকটিক্যাল অন্য বই খাতা কলমে বা শিক্ষিত সমাজে একভাবে ভাবি, কিন্তু বাস্তবে দেখি অন্যরকম। আমি নিজেও অনেক গোলক ধাঁধার মধ্যে আছি যে আমরা আসলে কি করতেছি। এই ধরনের শিক্ষার সাথে জড়িত লোকজনের মূল্যায়ন খুব কম। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো বিষয় আছে। পড়ালেখার বিষয়গুলো হচ্ছে যে আসলে বেখাপ্পা ভাবে ছাপানো হয়েছে, মানে সাজানো হয়েছে। এখানে নিজ নিজ সাবজেক্টের এক্সপার্টাইজ বানানোর মতো অবস্থা তৈরি করা হয় নাই। ওইটা চিন্তা করতে যা দেখবেন যে আপনি নিজেই খাদের কিনারে পড়ে থাকবেন, আপনাকে কেউ গুনবে না। সেই জন্য নিজের পজিশনটা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। আসি, 18 বছর দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে একটিতে এইচ, অন্যটিতে টি আসার সম্ভাবনা কত? এই ধরনের প্রশ্ন ইংলিশে, কিন্তু এটা ইংলিশের বাংলা, এটা কোন পরীক্ষা আসছে জানো? পরীক্ষা এখানে দেওয়া আছে নাই, 18 নম্বর। আচ্ছা, এটা নিচের প্রশ্নটা দেওয়া আছে। এর খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের ধরাই দিব। ঠিক আছে, আমরা আগের প্রশ্ন দেখছি, কিন্তু দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, এই একটিতে যখন বলতেছে, এটা ইংলিশটা হচ্ছে ওয়ান। হ্যাঁ, ওয়ান মানে কিন্তু এটা অনির্দিষ্ট, আপনারা প্রণাম মনে হয় পড়ছে, ইনডিফিনিট প্রণাম। আর অন্যটিতে আদার, এটা দ্বারা কিন্তু স্পেসিফিক বোঝায় না, যে কোনো একটা, যে কোনো অন্যটা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটিতে হেড, অন্যটিতে টেল, এইটা টেল, হেড, এইটা কিন্তু অনির্দিষ্ট, সিকোয়েন্স কিন্তু ফিক্স করে দেয় নাই যে প্রথমটিতে হেড, পরেরটিতে টেল, প্রথমটিতে টেল, পরেরটিতে হেড, এরকম বলা নেই। তাহলে একটাতে হেড, একটাতে টেল, তার মানে ভিন্ন ভিন্ন দুটাতে হবে। তাহলে মোট ফলাফল 4টা, ভিন্ন ভিন্ন ফলাফল আসার সম্ভাবনা 2টা। তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। কিন্তু আমরা দেখি 19 নম্বর প্রশ্নে অ্যান্সারটা ভিন্ন হবে। কেন? 19 নম্বর কি বলতেছে, দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, প্রথম মুদ্রায়, এই দেখেন এবার কিন্তু সিকোয়েন্স বলে দিল, প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত? তো যখন এইভাবে সিকোয়েন্স বলে দিবে, তখন হেড আর টেলের অবস্থান শুধু একটাই আছে, তখন কিন্তু 4 উপরে 1 হবে, তখন এই টেল আর হেডটা নেওয়া যাচ্ছে না। তো যখন অনির্দিষ্ট করে বলতেছে, তখন 2টা নেওয়া যাচ্ছে, আর যখন নির্দিষ্ট করে বলতেছে, তখন কিন্তু একটা নিতে হচ্ছে। এই জন্য অ্যান্সার হচ্ছে ক।
একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত একবার হেড আসার সম্ভাবনা কত? এগুলো কিন্তু অলরেডি আমরা একবারে অ্যান্সার শিখে গেছি। হ্যাঁ, অন্তত একবার হেড মানে কি? অন্তত একবার হেড মানে দেখেন এই যে হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল, এই টেল টেলে একটাও হেড নাই। তাছাড়া এগুলো সবগুলোতে কিন্তু একটা বা একাধিকটা হেড আছে। তাহলে অন্তত একটা হেড মানে এই তিনটায় নেওয়া যাবে। তাহলে টোটাল ফলাফল 4, এর উপর অ্যান্সার হচ্ছে অনুকূলে ফলাফল 3, এই জন্য অ্যান্সার হচ্ছে 3/4। ঠিক আছে, এগুলো বলছে একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 3টি মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 3টায় হেড বলছে, তাহলে 3টা হেড পাওয়ার সম্ভাবনা হবে, দেখেন টোটাল ফলাফল 2³ মানে হচ্ছে 8, আর 3টাতে হেড পাওয়ার সম্ভাবনা 1, তাহলে 8-এর উপরে 1। 3টাতে টেল পাওয়ার সম্ভাবনা 8-এর উপরে 1, 3টাতে একই পাওয়ার সম্ভাবনা 8-এর উপরে 2, কারণ হেড টেল তখন 2টা নিতে হয়। এরকম আরো প্রশ্ন দেখি, একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 3টি মুদ্রায় টেল পাওয়ার সম্ভাবনা কত? ওই যে 8-এর উপরে 1। একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 3টি মুদ্রায় একই পিঠ পাওয়ার সম্ভাবনা কত? একই পিঠে এখানে কিন্তু টেল হেড ফিক্সড করে দেয় নাই। ঠিক আছে, তাহলে টেল হেড যদি ফিক্সড করে দেওয়া না হয় তাহলে কি করতে হবে? 2টাই হবে। 2টা হবে মানে কি? মানে হচ্ছে যে তখন 8-এর উপরে 2 হবে। 8-এর উপর 2 মানে কাটাকাটি করে 4-এর উপরে 1। একটা মুদ্রায় 3বার নিক্ষেপ করা হলো অন্তত 2টি হেড উঠার সম্ভাবনা কত? এই যে অন্তত 2টি হেড ওঠার সম্ভাবনা, এটা কিভাবে ডিল করতে হয় দেখেন। আমাদের মোট ফলাফলগুলো কিরকম করে আসে? এই যে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, এই 4টা ফলাফল ছিল না, এই 4টা এখানে কপি করে লিখলাম। হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, তাহলে 4টা কপি করলাম না? এইগুলো সবগুলোর সাথে একটা করে আমরা হেড লাগাই দিলাম, আর এইগুলো সবগুলোর সাথে একটা করে আমরা টেল লাগাই দিলাম। তাহলে কিন্তু এই 3বার নিক্ষেপ করলে যে 8টা ফলাফল হয়, সেই 8টা ফলাফল চলে আসে। মানে একটা মধ্যে 3বার নিক্ষেপ করলে অন্তত, অন্তত বলছে মানে কি, যে 2টা থেকে নিচে নেওয়া যাবে না, 2টা থেকে উপরে নেওয়া যাবে। হেড ওঠার সম্ভাবনা কত? এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এখানে 2টা হেড আছে, এটা নেওয়া যাবে, এখানে নাই। ঠিক আছে, এখানে 2টা হেড আছে আর নাই। তাহলে এই যে 2টা করে হেড আছে 3টাতে, আর এই 4টাতে হেড আছে, এটা সহ নেওয়া যাবে। তার মানে 8-এর উপরে 4 কাটাকাটি করে হচ্ছে হাফ। তাহলে 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে হাফ। একইভাবে যদি অন্তত টেলের কথা বলতো তাহলে কিন্তু এটা আসতো। ঠিক আছে, আচ্ছা, তো করে লাগতেছে কি বলেন? ভাষাগুলো ধরতে পারতে হবে আর সমাধানের স্টাইলটা ধরতে হবে। একটা মধ্যে 4বার নিক্ষেপ করলে কোনো মাথা না পড়ার সম্ভাবনা কত? কোনো মাথা না পড়া মানে কি? মানে হচ্ছে সবগুলো টেল পড়ার সম্ভাবনা। 2⁴ এর উপরে 1, তার মানে 16-এর উপরে 1। মনে করতে পারেন 4টা ফলাফলে দেখতে হবে, দেখতে হবে না, কারণ কোনো মাথা পড়বে না মানে কি, সবগুলো টেল পড়বে। পদ্ধতি ছক্রা সংক্রান্ত সম্ভাবনার প্রশ্ন। আচ্ছা, এটা এটা করে দেয় নাকি? সবাইকে আসেন? ওকে, তো ছক্কা বিষয়টা খুবই সিম্পল। ছক্কাতে হচ্ছে কি যে একটা ছক্কা 6টা পাশে থাকে, 1 2 3 4 5 6, একবার নিক্ষেপ করলে 6টা ফলাফল। তাহলে 2বার নিক্ষেপ করলে কি হবে? এই যে 6-এর উপরে স্কোয়ার, আর 3বার নিক্ষেপ করলে 6-এর উপর কিউব। এটা হচ্ছে টোটাল ফলাফল। আর অনুকূলে ফলাফল কত? যেভাবে প্রশ্নে বলবে সেইভাবে। যেমন একটা ছক্কা একবার নিক্ষেপ করলে উপরে 3 আসার সম্ভাবনা কত? তাহলে 3 আসার সম্ভাবনা একটা, তাহলে 6-এর উপরে 1। ঠিক আছে, তাহলে 6-এর উপরে 1 হচ্ছে ক। তাহলে নিচে 6 কেন? নিচে 6 হচ্ছে টোটাল ফলাফল 6, আর অনুকূলে 1 কেন? কারণ 3 তো একটাই আছে। তো সাধারণ একটা নিরপেক্ষ ছক্কা। নিরপেক্ষ কথাটা মানে কি? আনবায়াস ইংলিশে আসলে আনবায়াস বা নিরপেক্ষ মানে হচ্ছে কি যে ছক্কাটা যদি 6-এর পাশে, দেখেন অনেক ছক্কা 6-এর পাশে ঘষা থাকে, তখন কি চ্যাপটা হয়ে যায় 6-এর পাশে, তখন নিক্ষেপ করলে 6 অথবা 5 বেশি বেশি আসে।
তাহলে তো বায়াস হয়ে গেল, 6 আসার সম্ভাবনাটা বেশি হয়ে গেল। আনবায়াস মানে হচ্ছে কি যে চারপাশে সমান থাকবে, এর ফলে 6 পাশে সমান থাকলে সবগুলো সমান হারে আসতে পারে। তাহলে একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে টোটাল ফলাফল হচ্ছে 6, জোড় সংখ্যা আছে 2, 4, 6 মানে 3টা। তাহলে এই যে 3 কাটাকাটি করলে হচ্ছে হাফ। তাহলে এই উপরে হচ্ছে অনুকূলের সম্ভাবনা আর নিচে হচ্ছে টোটাল ফলাফল। তাহলে হাফ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এটা সংখ্যা একবার নিক্ষেপ করলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 2 থেকে বড় সংখ্যা কত? তার মানে 1 আর 2 বাদ দিয়ে বাকি সবগুলাই। তাহলে 6 এর উপরে 4 কাটাকাটি করলে হচ্ছে 3 এর উপরে 2, ঘ হচ্ছে অ্যান্সার। দেখেন এগুলো কতগুলো পরীক্ষা আসছে, তো যখন এই পরীক্ষাগুলো আসছে তখন কি কেউ বলতে পারছে যে সম্ভাব্যতা তো বিসিএস এ আসার কথা, এখানে কেন আসছে? এভাবে কি বলার সুযোগ আছে? সুযোগ নাই। এই জন্য বেসিক বিষয়গুলো ক্লিয়ার করে নিতে হবে। 29 নম্বর বলছে যে একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আনার সম্ভাবনা কত? এগুলো কাহিনী কাছাকাছি। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য মানে 3 আর 6, তাহলে নিচে 6 উপরে 2 কাটাকাটি করে 1/3। একটা নিরপেক্ষ সংখ্যা নিক্ষেপ করা হলো 4 অথবা 4 থেকে বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত? 4 অথবা 4 থেকে বেশি মানে কি 4, 5, 6 3টা। তাহলে নিচে রেজাল্ট আবার 2টা করে দিচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে 4 আসার সম্ভাবনা কত হবে? ও আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে, আবার 5 এর থেকে কম সংখ্যা আসার সম্ভাবনা কত? 5 এর থেকে কম, তাহলে 4 বা 4 এর থেকে বেশি মানে কি 3টা সংখ্যা 6 কাটাকাটি করেছে হাফ। কেন? কারণ 4 অথবা 4 এর থেকে বেশি মানে কি 4, 5, 6। তাহলে 1, 2, 3 এইটা বাদ দিয়ে 4, 5, 6, তাহলে 6টার মধ্যে 3টা আসার সম্ভাবনা আছে এইটা। তাহলে কাটাকাটি করলে হাফ। তাহলে এখানে অপশনের মধ্যে হাফ আছে কোথায়? এই যে এখানে হাফ আছে। তারপর একটা দেখি 5 এর থেকে কম। 5 এর থেকে কম মানে কি এই যে 5 থেকে কম মানে 1 থেকে 4 পর্যন্ত। তাহলে এই 4টা টোটাল ফলাফল 6 কাটাকাটি করলে 3 এর উপরে 2, তাহলে হাফ আর 2/3। ঠিক আছে, ওকে। নেক্সট আসি। 1 নম্বর বলছে একটা ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো, উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে 2 বার নিক্ষেপ করা হলো, উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? এক্ষেত্রে একই সংখ্যা বলতে কি এটাকে বুঝতে হবে। 2 বার নিক্ষেপ করলে ফলাফলগুলো কেমন হয় খুব সিরিয়াসলি খেয়াল করেন। প্রথম ছক্কাটাতে 1, দ্বিতীয় ছক্কাটাতে 1, এটা হচ্ছে 2 বার নিক্ষেপ করলে একটা ফলাফল এরকম। প্রথম ছক্কাটাতে 1, দ্বিতীয় ছক্কাটাতে 2, প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কাটাতে 3, এইভাবে চলতে চলতে প্রথম ছক্কাটাতে 1, দ্বিতীয় ছক্কাতে 6, তাহলে 1 দিয়ে 6টা ফলাফল। প্রথম ছক্কাটাতে যদি 2 আসে আর দ্বিতীয়টাতে 1 আসে তাহলে 2, 1, 2, 2, এইভাবে চলবে চলবে 2 থেকে 6, এইভাবে 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 6, 2, 6, 3, 6, 6, এইভাবে সবগুলোতে। তার মানে এই 1 দিয়ে 6টা, 2 দিয়ে 6টা, 6 দিয়ে 6টা, তাহলে টোটাল ফলাফল হবে 6 এর উপর স্কয়ার মানে 36টা। উত্তর কি আছে? একই সংখ্যা আসার সম্ভাবনা। একই সংখ্যা মানে কি এই যে 1, 1 আসলো এটাকে বলতেছি আমরা 2টা ছক্কায় একই সংখ্যা। এই 2, 2 আসলো, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 2, তাহলে এই লাইনে 1, 1 একটা সংখ্যা, এই লাইনে 2, 2 একটা, তার মানে প্রত্যেকটা লাইনে একটা করে রিপিট আছে। তাহলে এখানে 3, 3, এখানে 4, 4, এখানে 5, 5 আর শেষে 6, 6, এগুলাকে বলা হচ্ছে একই সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে মোট ফলাফল হচ্ছে 36টা, একই সংখ্যা আসার সম্ভাবনা 6, কাটাকাটি করলে 6 এর উপরে 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এই একই সংখ্যা আসার বিষয়টা কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ঠিক আছে, দুটি সংখ্যা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত? ওই আগের বার যেটা দেখালাম ওইটাই। ধর এই যে 1-এর সাথে কোনো কিছু লাগে, সর্বোচ্চ 6 লাগালে তো 10 হয় না, তাহলে এই 1-এর লাইনে কোনো 10 নাই, 2-এর লাইনে 2 আর 6 মিলে 10 হওয়ার সুযোগ নাই, 3-এর লাইনে 3 আর 6 মিলে 10 হওয়ার সুযোগ নাই, তার মানে 1, 2, 3 পর্যন্ত কোনো সুযোগ নাই। 4-এর লাইনে মানে প্রথম সংখ্যাটাতে 4, দ্বিতীয় সংখ্যাটাতে 1, 4, 2, এইভাবে চলে আসলে এই শেষের যে 4, 6 হবে এটা 10 হওয়ার সুযোগ আছে। 5-এর লাইনে কি হচ্ছে? 5-এর লাইনে 5, 1, 5, 5 এভাবে 5, 5 যখন যাবে তখন যোগফল 10 হবে। 6-এর লাইনে এই যে 6 যোগ 4 যখন হবে তখন 10 হবে। তাহলে দুটি সংখ্যার যোগফল 10 হওয়ার সম্ভাবনা। 10-এর থেকে বেশি নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না, 10 হইতে হবে। তাহলে 1, 2, 3-এর লাইনে আমরা কোনো 10 পাচ্ছি না, কিন্তু 4-এর লাইনে আমরা পাচ্ছি একটা, 5-এর লাইনে পাচ্ছি একটা, 6-এর লাইনে পাচ্ছি একটা, মানে 3টা। তাহলে টোটাল ফলাফল 36টা, অনুকূলে ফলাফল 3টা, কাটাকাটি করলে 12 এর উপরে 1, ঘ হচ্ছে অ্যান্সার। দেখেন এনএসআই এর পরীক্ষা আসছে 2019 সালে। যারা প্রবাবিলিটি জানে না তারা এটা পারে না, যারা জানে তারা খুব সহজে পারছে। তাহলে এগুলো পারতে হবে কিনা বলেন? খুব কঠিন কিছু? কোনো কঠিন কিছু নাই।
তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 1/12। 33 নম্বর কি বলছে, একটা ছক্কা 3 বার নিক্ষেপ করা হলো, উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? ওই যে একই পিঠে আসার সম্ভাবনা মানে কি, 1 1 1 2 2 2 3 3 3 4 4 4, তো এরকম মিলবে কখন? প্রত্যেক লাইনে একটা করেই শুধুমাত্র থাকবে। তাহলে টোটাল ফলাফল 3 বার নিক্ষেপ করলে 6⁻³ আর উপরে হবে 6, তার মানে 6 × 6 × 6 আর উপরে 6, 6 6 কাটলে হচ্ছে 36-এর উপরে 1। তাই 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36-এর উপরে 1। 3 বার নিক্ষেপ করলে 216 হয়, এটা থাকলো নিচের মোট ফলাফল। আর উপরেরটা কি, ওই যে এর আগে যখন 2 বার নিক্ষেপ করলে একই ফলাফল আসে, তখন দেখলাম না প্রত্যেক লাইনে একটা করে রিপিট হওয়ার সুযোগ আছে। তো এরকম ওই 6টা ফলাফল বাদে অন্যগুলো তো আর হবে না। যতদিন বলছে একটা ছক্কা একবার নিক্ষেপ বলে 2 অথবা, এই অথবার খেলাটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরে কাজে লাগবে প্রবাবিলিটি যখন আমরা কঠিন প্রশ্নগুলোতে যাব। অথবা আর হচ্ছে এবং, দুইটা দিয়ে বোঝা দিচ্ছি, খেয়াল করেন। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 2 4 6, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3 আর 6। এখন দেখেন তো এখানে 6 আছে, এখানে 6 আছে না? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি, নর্মালি খালি চোখে দেখতেছি 3 আর 2 5, এই 5টা সংখ্যা। তাহলে 1 থেকে 6 পর্যন্ত টোটাল সংখ্যা কটা? 6টা। তাহলে নিচে 6 আর এই অনুকূলের সংখ্যা হচ্ছে 5টা, তাহলে 6-এর উপরে 5 এভাবে দিব। কিন্তু এটা কনফিডেন্টলি ভুল উত্তর। কেন? কারণ দেখেন এইখানে কোন সংখ্যাটা নাই? 1 নাই। এখানে কোন সংখ্যাটা নাই? মানে এই এদের মধ্যে, এই 5টার মধ্যে কোন সংখ্যা নাই? 1 নাই আর 5 নাই। তার মানে 2 অথবা 3 দ্বারা ভাগ করা যায় না, এইরকম সংখ্যার রেজাল্ট হচ্ছে 6-এর উপরে 2। দেখেন 6-এর উপরে 2 আর 6-এর উপরে 5 যোগ করলে তো 6-এর উপরে 6 হয় না, 6-এর উপরে 7 হয়ে যাচ্ছে, মানে ভুল অ্যান্সার দিতেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই যে আমরা 6-এর উপর 5 লিখছি না, এখানে 3টা, এখানে 2টা মিলে 5, কিন্তু এটা ভুল, কারণ এই 6 আর এই 6 রিপিট হয়ে গেছে। রিপিট হওয়ার কারণে এখানে আসলে দেখা যাচ্ছে 5টা সংখ্যা, কিন্তু আসলে সংখ্যা আছে 3টা আর 1, এখানে নতুন করে 1টা, 4টা। তাহলে 6-এর উপরে 4 কাটাকাটি হচ্ছে 3-এর উপরে 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3-এর উপরে 2। কিন্তু এটা তো খালি চোখে দেখা যাচ্ছে দেখে এইভাবে করলাম, বাট প্র্যাকটিক্যালি করার স্টাইলটা কি? প্র্যাকটিক্যালি করার স্টাইলটা হচ্ছে এই 2 দিয়ে বিভাজ্য সংখ্যার সেট হচ্ছে a সমান 2 4 6, 3 দিয়ে বিভাজ্য সংখ্যার সেট হচ্ছে b সমান 3 6। এখন এই অথবা বললে, অথবা বা অর বললে ইউনিয়ন বা কাপ চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে এ সেট আর ইউনিয়ন বি সেট। তাহলে এ সেটের ভ্যালু কত? 2 4 6, বি সেটের ভ্যালু কত? 3 আর 6। তো এই যখন আমরা ইউনিয়ন চিহ্ন দিব, তখন এই সেটের উপাদানগুলো কি হয়? মিল অমিল সবগুলাই নিতে হয়, কিন্তু কোনোটা রিপিট নেওয়া যায় না। তাহলে এই প্রথম সেটের সবগুলাই নেই 2, আর দ্বিতীয় সেটের 3 আছে, তাহলে 2 3 4 6। দেখেন এখানে 3টা 2টা 5টা উপাদান, বাট এখানে কিন্তু হয়ে গেল 4টা। কেন? কারণ 6টা 2 জায়গায় আছে, রিপিট করা যায় না। তাহলে এই যে এইটা হলো, এখন আমাদের প্রবাবিলিটিটা হবে কত? নিচে 6 আর উপরে হচ্ছে 4, কাটাকাটি করে হচ্ছে 3-এর 2। তাহলে এটা হচ্ছে লিখিত স্টাইল। তাহলে বড় বড় প্রশ্ন আসলে আমরা এইভাবে করব। এরকম প্রশ্ন সামনে আরো আছে, আমরা দেখব। এই সেম প্রশ্নটা যদি এখানে অথবা না থেকে এবং থাকতো, এবং থাকলে তখন কি জানেন? ইন্টারসেকশন হয়। তাহলে 2-এর উপাদানগুলো কি? 2 4 6, আর 3-এর উপাদানগুলো কি? 3 আর 6। ইন্টারসেকশন হচ্ছে কখন? এবং হলে ইন্টারসেকশন হয়, এটা সিরিয়াসলি মনে রাখবেন। এন্ড বাই এবং থাকে। তো ইন্টারসেকশন হলে শুধু মিলগুলো নিতে হয়। তাহলে এখানে শুধু 2 4 বা 3 বা শুধু 6 মিল আছে না, তাহলে এখান থেকে আমরা 6 নিতে পারতাম। তাহলে অ্যান্সার তখন কি হইতো? অ্যান্সার হইতো যে নিচে 6 হচ্ছে 6টা টোটাল ফলাফল, প্রবাবিলিটি রেজাল্ট, আর এখানে 6 মানে একটা উপাদান, তাহলে 6-এর উপরে 1, এটা হতো অ্যান্সার। তাহলে এবং বললে অ্যান্সার 6-এর 1, আর অথবা বললে অ্যান্সার 6-এর উপরে 4। এই দুটা পয়েন্ট পরে অনেকবার কাজে লাগবে, সিরিয়াসলি মনে রাখেন। এই যে 35 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু দেখেন, এবং দেওয়া আছে, বানাই দিছি, এটা 6-এর উপরে 1 অ্যান্সার। 36 নম্বর, একটা নিরপেক্ষ ছক্কাও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, ছক্কার 5 এবং মুদ্রার এইচ আসার সম্ভাবনা কত? ঠিক আছে, ছক্কার মুদ্রা একবার নিক্ষেপ করলে কি হবে? ছক্কার 6টা ফলাফল, মুদ্রার 2টা ফলাফল, গুণ করলে 12টা ফলাফল। ঠিক আছে, তাহলে এই 12টা ফলাফল ছক্কার 5 আর মুদ্রার এইচ আসার সম্ভাবনা কত? তাহলে দেখেন এই যে ছক্কার মধ্যে 5 মুদ্রার এইচ, এটা তো একবারে আসা সম্ভব। ঠিক আছে, তাহলে টোটাল ফলাফল 12, এর মধ্যে একবার আসবে 5 আর এইচ। তাহলে 36 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ধরতে পারছেন কিনা একটু জানাবেন। ফলাফলটা এরকম হবে, ধরেন আছে কি যে 1 এইচ 1 টেল
2h 2 টেল 3h 3 টেল 4h 4 টেল 5h 5 টেল। তাহলে তো 5h এ চাইছে একটাই ফলাফল, 6h 6 টেল। এই যে টোটাল 12টা ফলাফল, এর মধ্যে 5h আছে শুধু একটাতেই, এই জন্য 12-এর উপরে 1। ঠিক আছে, 37 বলছেন একটা মুদ্রা একটা ছক্কা একবার নিক্ষেপ করলে মোট ঘটনার সংখ্যা কয়টি? তাহলে একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষেপ করলে 6 × 12টা হবে। 37 নম্বর অ্যান্সার হচ্ছে গ। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখন আসি তাসের প্রশ্নটা করে দিব নাকি আজকে ক্লোজ করে দেবো বন্ধু? তাস সংক্রান্ত সম্ভাব্যতার প্রশ্ন করে দেয়, কারণ এটা হচ্ছে ওইটার সাথে রিলেটেড। মাত্র 3-4টা প্রশ্ন সমাধান করে দিলে হয়ে যাবে। আমাদের বই আছে 45 থেকে, তাহলে তো আগামী পরীক্ষায় আমরা সম্ভাব্যতার সূত্র প্রয়োগ করে দেবো। না আজকে থাক বলছেন অনেকে, কিন্তু বিষয় হচ্ছে না বুঝে বলছেন, আপনারা বই দেখলে বুঝতে পারতেন। এই 4 নম্বর পদ্ধতিটা আছে না, 4 নম্বর পদ্ধতিটা করে দিলে আমরা 5 নম্বরটা একেবারে খুব ফ্রেশ মাইন্ডে এই বিষয়গুলো বোঝার আছে। আগামী ক্লাসে এই গত ক্লাসের এই নিয়মটা নতুন করে বলার দরকার নেই। ঠিক আছে, এখানে 3-4টা অঙ্ক করে দিলে হয়ে যাবে। 10টা মিনিট একটু এনার্জি ধরে রাখেন। তাসের বিষয় হচ্ছে কি, খুব বেশি পরীক্ষা আসে বিষয়টা এরকম না, জাস্ট হচ্ছে যে তাসের ডিভিশনটা বুঝলেই ভালো হয়ে গেল। ঠিক আছে, ডিভিশনটা বুঝলে প্রশ্ন যেগুলো আসবে ধরতে পারবেন, কয়েকটা স্যাম্পল করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাসের প্রশ্নগুলো আজকের ক্লাসের সাথে রিলেটেড, না বুঝে বললে তো হবে না। তো একটা তাসের প্যাকেটে মোট 52টা তাস থাকে, তার মধ্যে 4টা ভাগে ভাগ করা যায়। দেখেন এখানে হরতন হার্টস, ভেঙে গেছে, রুইতন ডায়মন্ডস, ইস্কাপন স্পেড, চিরাতন ক্লাস। ঠিক আছে, ওকে। তো এখন আসি, এই হরতনের তাস হচ্ছে 13টা, 4 × 52টা। এখন এই হরতনের মধ্যে কি থাকে? রাজা থাকে, এটাকে কে সাইন দ্বারা প্রকাশ করা হয়। রানী থাকে কিউ সাইন দিয়ে, কে কিউ সবগুলোতে থাকে। তাহলে 4টা রাজা 4টা রানী, হার্টসের রাজা রানী, ডায়মন্ডসের রাজা রানী, এরকম করে আছে। আচ্ছা, এভাবে উজির যে 4টি থাকে, টেক্কা এ 4টি সহ হরতন, রুইতন, ইস্কাপন এবং চিরাতনের প্রত্যেকটিতে 4 × 52টি কাঠ থাকে। তাহলে এই দেখেন, যেও থাকে 4টা, টেক্কাও থাকে 4টা। হরতন এবং রুইতনের 13 × 26টি কাঠ লাল রঙের এবং ইস্কাপন ও চিরাতনের 13 × 26টি কাঠ কালো রঙের থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসি এখানে প্রশ্নগুলো দেখা যায়। এক প্যাকেট তাস থেকে দৈভাবে একটি তাস নিয়ে তার রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে খুব কঠিন, টোটাল তাস হচ্ছে 52টা, রাজা হচ্ছে কটা? রাজা কিন্তু একটা না, রাজা 4টা। এখানে কিন্তু স্পেসিফিক বলা নেই কেমন রাজা হইতে হবে, যে কোনো রাজা হইতে পারে। তাহলে 52 4 মানে হচ্ছে 13 এর উপরে 1। তো এটা তো আগের প্রশ্নের সাথে রিলেটেড আছে, তাই না? ক্লাসিফিকেশনটা বুঝলেই হয়ে গেল। তাহলে একটা তাসের প্যাকেটে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে ওই যে টেক্কাও 4টা, তাহলে 13 এর 1 হবে অ্যান্সার। কিন্তু আসলে মূলত লিখতে হবে 52 এর উপরে 4 কাটাকাটি করে 13 এর উপরে 1। কিন্তু এখানে যদি আবার বলতো যে হরতনের টেক্কা হওয়ার সম্ভাবনা কত, তাহলে টেক্কা তো আছে 4টা, ঠিক আছে, কিন্তু হরতন তো আরো স্পেসিফিক, তখন কিন্তু 52টা তাসের মধ্যে একটাই হরতনের টেক্কা। এই যে যত স্পেসিফিক করে দিবে উপরের রেজাল্টটা তত স্পেসিফিক হবে, অনুকূলে ফলাফলটা। এখন বিষয়টা এরকম না যে তুমি বাজারে যাচ্ছ আমার জন্য আম নিয়ে আস, তুমি বাজারে যাচ্ছ আমার জন্য রাজশাহীর আম নিয়ে আস, বা হচ্ছে রাজশাহীর খিরসাবাদ আমটা নিয়ে আস, খিরসাবাদের হলুদ কালার আমটা নিয়ে আস। মানে যত বেশি আমি স্পেসিফিক করে দিতেছি তত কিন্তু পরিধি কমে যাচ্ছে সম্ভাবনার। তো বিষয়টা এরকম। চলে যাওয়া কি হচ্ছে, 52খানা একটা তাসের প্যাকেটে একটি তাস বের করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে টেক্কা তো হচ্ছে 4টা তাস আছে, তাই না? তাহলে 52টার মধ্যে 4টা হচ্ছে টেক্কা, এটা হচ্ছে 1 থেকে বিয়োগ করে দিলে হয়ে গেল। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 1 - 13 এর উপরে 1, 4 × 52, ঠিক আছে? তাহলে হচ্ছে 13 এর উপরে 12। তাহলে এই খ হচ্ছে অ্যান্সার। এই যে হ্যাঁ না বিষয়টা দেখে নেবেন। এক প্যাকেট তাস থেকে দই বাড়িতে তাস না হলো, তাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত? হরতন, রুইতন, ইস্কাপন, হরতনে তো টোটাল 13টা তাস আছে, তাই না? তাহলে 52 এর উপরে 13 কাটাকাটি করলে হচ্ছে 4 এর উপরে 1। তাহলে ঘ হচ্ছে অ্যান্সার। তাই না? এগুলাই পরীক্ষা আসছে। হ্যাঁ, তাহলে ক্লাসিফিকেশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে হরতন কি এটা চিনবেন না। আচ্ছা, 52টি কাঠের একটা প্যাকেট থেকে একটা কাঠ দই হয়তো লালে কাঠটি রাজা অথবা রানী হওয়ার সম্ভাবনা আছে। যে অথবা যখন বলে তখন দুইটাই নিতে হয়, ঠিক আছে? তাহলে 52টা টোটাল, রাজা হচ্ছে 4টা, রানী হচ্ছে 4টা। এই 4 এইভাবে যোগ করা যায়, অথবা এইভাবে 52 এর উপরে 4 রাজা হওয়ার সম্ভাবনা, 52 এর উপরে 4 রানী হওয়ার সম্ভাবনা। তাহলে এই জিনিসটা 52 কমন নিলে তো এরকমই হবে, তাই না? এটা মানে হচ্ছে 52 এর উপরে 8, 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 2 = 8, 4 × 52, 13 এর উপরে 2। তাহলে খ আনসার।
তেতাল্লিশ নম্বর হচ্ছে 52টি তাসের একটি প্যাকেট থেকে একটা কার্ড দৈবভাবে উঠালে এটি রুইতনের রানী অথবা ইস্কাবলের রাজা হওয়ার সমান হতো। অথবা যখন বলে তখন কিন্তু দুইটা পাশাপাশি যোগ করে দিলে হয়ে যায়। তাহলে 52টি তাসের, তাহলে টোটাল ফলাফল 52। একটা কার্ড দৈবভাবে উঠালে একটি রুইতনের রানী, রুইতনের রানী কিন্তু আছে একটা, রানী কিন্তু 4টা আছে, কিন্তু রুইতনের রানী তো একটাই। অথবা ইস্কাবলের রাজা, ইস্কাবলের রাজা কিন্তু একটা। তাহলে 52-র উপরে 2 কাটাকাটি করলে হচ্ছে 26-এর উপরে 1 গ। আশা করি ধরতে পারছেন। 52 হরতনের কে রাজা কে, এই যে হরতনের রাজা, হরতন যখন বলছে তখন কিন্তু রাজা একটা হয়ে গেছে। হরতন কথাটা না বললে কিন্তু রাজা 4টা থাকতো, সরিয়ে রাখালো, অবশিষ্ট তাসগুলো করে তাসানো হলো, মানে আবার এলোমেলো করা, নিরপেক্ষভাবে একটি তাস টানলে সেটি হরতন হওয়ার সম্ভাবনা করত। তাহলে হরতন হওয়ার সম্ভাবনা করতো। তাহলে টোটাল তাস ছিল 52টা, একটা তাস যখন সরে নেওয়া হলো তখন থাকলো 51টা। হরতন ছিল টোটাল 13টা, একটা হরতনের কে সরে নেওয়া হলো, তাহলে হরতনের তাস থাকলো আর 12টা। তাহলে 51-র উপরে 12। আরে কি হলো, 52 ঘরের এক প্যাকেট তাস হতে হরতনের রাজাকে সরিয়ে রাখা হলো। অবশ্যই তাসগুলো ভালো করে তাস হবে, নিরপেক্ষভাবে একটি তাস টানলে সেটি ঠিক আছে, কাটাকাটি করা যায়। 3 আর 4 12 আর 3 17 51, 17 উপরে 4, এই যে খ। বুঝছেন তো, টোটাল একটা তাস কমছে টোটাল থেকে, আবার হরতন থেকে একটা কমছে। তাহলে টোটাল তাস 51টা ফলাফল, হরতন 12টা। হরতন না বলে যে অন্য বলতো তখন কিন্তু কমতো না। এক প্যাকেট কার্ড থেকে একটি রাজা নেওয়ার পর আবার একটি কার্ড নেওয়া হলো, পরবর্তী কার্ডটি হার্টসের রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এক প্যাকেট কার্ড থেকে একটি রাজা নেওয়া হলো, তাহলে ওই রাজা নেওয়া হয়েছে টোটাল হচ্ছে 52টা থেকে 51টা হয়ে গেছে। হার্টসের রাজা কিন্তু একটাই আছে, তাহলে 51-এর উপরে 1। 45 নম্বর প্রশ্ন আছে। চলে নম্বর তো অলরেডি করে দিছি। চলে নম্বরটা করে দিছি অলরেডি। আশা করি ক্লিয়ার। দেখেন আর নাই তো, তাসের প্রশ্ন বেশি কঠিন না, জাস্ট ওই শুরুর ক্লাসিফিকেশনটা দেখবেন। আগামী ক্লাসে সম্ভাব্যতার সূত্র প্রয়োগের সমাধান, এটা অনেকের কঠিন মনে হয়, আমরা সুন্দর করে বুঝবো। হ্যাঁ, এই চারটা একটু দেখে নেবেন, ঠিক আছে? একটা জাস্ট রিডিং করবেন, আমরা বাকিগুলো দেখাই দেবো, সমস্যা নেই। এই যে এখানে বর্জনশীল, অবর্জনশীল, নির্ভরশীল, এগুলো সব কথা, শর্তাধীন, স্বাধীন, সব চলে আসবে। তো আজকে এই পর্যন্ত অনেক কথা বললাম, মাঝখানে কথাগুলো কেটে দিয়ে আমরা ক্লাসটা আপলোড দিয়ে দিব, যাতে ইফেক্টিভ ক্লাস হয়। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। এই ক্লাসটা এডিট করে আপলোড করবো, এবং যে ক্লাস এডিট করে আপলোড কথা বলবো সাথে সাথে নোট করে রাখতে হবে। কালকে ভুলে যায় 1 মাস পরে আবার মাথা গরম করা যাবে না, তখন রাগ করে যাবো, ঠিক আছে? ওকে, তাহলে এই ক্লাসটা আমাদের অপারেটর সাহেব আপলোড দিয়ে দিবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।